পারছো? তোমরা মাইক হচ্ছে আনমিউট করো, আমার সাথে কথা বলতে হবে। স্যার 1 নম্বর। মানে এখানে বোঝায় দেওয়ার মতো তেমন কিছু আছে? না স্যার। কেউ আছো যেটা পারো নাই? 1 নম্বরে এখানে আসলে কিছু ছিল না, একটা স্যাচুরেটেড স্টিম ছিল তোমার। আহ সেটা দিয়ে কি করতেছে, একটা মিথানল হচ্ছে মিথানলকে হিট করতেছে, জাস্ট এটাই স্যাচুরেটেড স্টিমের তোমার টেম্পারেচার দেওয়া আছে। আর মিথানলে তোমার হচ্ছে জাস্ট স্টিমের ফ্লুইড বের করতে হবে, আর কতটুকু হিট জাস্ট ট্রান্সফার হয়েছে সেটা বের করতে হবে। তাহলে এটা এটা সবাই পারো, তাই তো? আচ্ছা, 2 নম্বরটা কার সমস্যা হয়েছে বলো? 2 নম্বর কি পারবা? 2 নম্বর পারছিলা? না স্যার, 2 নাম্বার ঠিক মতো কমপ্লিট করতে পারিনি। 2 নম্বরের প্রবলেমটা কোথায় হয়েছে? 2 নম্বর তো আসলে কিছুই না, মানে এইখানে যা ছিল এই যে লেখাগুলো, এগুলো সব পুরাই হচ্ছে এমনি জাস্ট, এগুলো এখানে কিছু নাই। লাস্টের লাইনটা দেখো, ইউ হ্যাভ টু ক্যালকুলেট ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স দ্যাট হ্যাভ বিন মার্কড, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, কোশ্চেন মার্ক, ইন দ্য ব্লক ডায়াগ্রাম বাই অ্যাজিউমিং অনলি স্পেসিফিক কেমিক্যালস হুইচ আর রিমেইনিং ইন দ্য স্ট্রিম। তাহলে তোমার শুধু স্পেসিফিক কেমিক্যাল যেগুলো ওগুলাই ছিল স্ট্রিমে, আর বাকি কিছুই ছিল না। আচ্ছা, তাহলে এটা দেখো একদম ফার্স্টে। ফার্স্টে এই যে এখানে বের করতে হবে থিওরিটিক্যাল কেজিমোল এয়ার, আর আর আছে তোমার এখানে আছে কেজিমোল অক্সিজেন। তাহলে এখানে তো আসলে কোনো কিছু দেয়া নাই। আমি তাহলে এই কোশ্চেনটা শুরু করব কোন জায়গা থেকে? একদম লাস্ট লাইন থেকে। দেখো এই যে এখান থেকে, এই যে আমার তোমার মাউস দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমি কি এটা এটা তোমার ইয়া করতে হবে না, মানে রেকর্ড তো করতে হবে না, তাই না? রেকর্ডিং করে নেই, আচ্ছা যাই হোক। তা তোমার এইখানে দেখো, এই রিয়াকশনটা দেখো, কি নাইট্রাস অক্সাইড প্লাস ওয়াটার প্লাস হচ্ছে অক্সিজেন সমান সমান হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড H2NO3। তাহলে এইখানে তোমার 150 কেজি মোল যদি H2NO3 হয়, আর 75 কেজি মোল যদি পানি হয়, তাহলে এখানে জাস্ট থিওরিটিক্যাল এই রিয়াকশন অনুযায়ী, স্টোকিওমেট্রি অনুযায়ী কতটুকু হচ্ছে এয়ার আছে, তারপর কতটুকু নাইট্রোজেন আছে বের করতে পারবা না? কিভাবে বের করবো আমাকে বলো তো? যদি তোমার 150 কেজি মোল H2NO3 হয়, তাইলে তোমার এনও কতটুকু? এনও এনও কতটুকু? 150। 150। আর ওয়াটার কতটুকু? সেম স্যার, 150। হ্যাঁ, মানে 150 লাগবে ওয়াটার বিক্রিয়ার জন্য। হ্যাঁ 150 লাগবে। আর এখানে দেখো আরো এক্সট্রা 75 75 এক্সট্রা, আসছে। টোটাল তাহলে 150 + 75, তাহলে কত হবে? ওয়াটার 225। 25। তাহলে তোমার এইখানে জাস্ট ওয়াটার আছে 225। ওকে, তারপরে এখানে কি ঢুকতেছে? এয়ার ঢুকতেছে। লাইক এয়ারের সাথে তোমার হচ্ছে নাইট্রোজেন থাকবে। তাহলে এখানে তোমার এই রিয়াকশনের জন্য অক্সিজেন লাগবে কতটুকু? 75। 75। তাহলে যদি এদের থিওরিটিক্যালি আমি হিসাব করি, এখানে যেহেতু এক্সট্রা নাই, তাহলে 75 মোল অক্সিজেনের জন্য তাহলে এয়ার লাগবে কতটুকু? 75 ভাগ 0.1, তাই না? জি স্যার। বুঝো না? বুঝতেছো না? 0.1 দিয়ে ভাগ দেবো কেন? তোমরা আমার সাথে মাইক আনমিউট করো, আমার সাথে কথা বলতে হবে তো। তোমরা বুঝলা কিনা আমি কেমনে বুঝবো? হ্যাঁ, থিওরিটিক্যাল এয়ার, এই জন্য জাস্ট এখানে যদি 75 মোল অক্সিজেন হয়, তাহলে এয়ারটা বের করার জন্য আমি জাস্ট 0.1 দিয়ে ভাগ দিয়ে যেটা করব সেটাই তো আমার হচ্ছে তোমার এয়ার, তাই তো? তাহলে এয়ার, এই এই প্রশ্নবোধক চিহ্ন এটা তো বের করতে পারছো নাকি পারো নাই? আর উপরে তো আরো 12.5 আছে 12.5 স্যার। মোল। হুম। 12.5 মোল অক্সিজেন আছে স্যার আচ্ছা উপরে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার 75 থেকে 12.5 বাদ দিতে হবে, তারপরে 0.1 দিয়ে ভাগ দেবা। তাহলে আচ্ছা, যেটা বের হবে, হ্যাঁ, সেইটা প্লাস, মানে সেটার সাথে 0.79 দিয়ে গুণ দিলে যে নাইট্রোজেনটা থাকবে, সেই নাইট্রোজেনটা হচ্ছে এইখানকার নাইট্রোজেন। আর এখান থেকে কি আসছে? নাইট্রোজেন এখান উপরেও আছে, এটা এখান উপরেও থেকে আছে। বের করা এইটা যায় না। স্যার আপনার মিউট হয়ে গেছে সম্ভবত। হ্যালো হ্যালো স্যার। স্যার, আপনার সম্ভবত মিউট হয়ে গিয়েছে।
হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, স্যার কি নোট করা? আচ্ছা 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 আচ্ছা, ওয়েট কর। হ্যালো। জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আমার ওই ইকবাল হোসেন স্যার কল দিচ্ছিল আর কি, এর জন্য একটু কথা বলতেছিলাম। যাই হোক, তোমার হচ্ছে আমাদের তাহলে এখানে কি কি হইলো। আহ, এখান থেকে আমরা বের করলাম হচ্ছে তোমার উপরে কতটুকু এনও আছে, আর কতটুকু এখানে হচ্ছে তোমার ওয়াটার আছে। নাইট্রোজেনটা আমার এখানে আননোন, আর এখানে তো এটা দেয়াই আছে, টেম্পারেচার পরে বের করব। আর এখানে হচ্ছে তোমার কতটুকু এয়ার আছে সেটাও বের হয়ে গেল, এখান থেকে কতটুকু নাইট্রোজেন এখানে আসছে সেটাও বের হয়ে গেল। তাহলে আমার এই যে অ্যাসিড প্রোডাকশন যে ব্লকে, এই ব্লকে তোমার আননোন বাকি থাকলো শুধুমাত্র যে নাইট্রোজেন কতটুকু এন্ট্রি নিল এটা, আর বাকি সব ঠিক আছে, তাই তো? নাইট্রোজেন কতটুকু বের হচ্ছে সেটা তো আমরা বের করতে পারবো না যদি এটা না জানি, মানে উপরের নাইট্রোজেনটা। হ্যাঁ, এটা যাও আস্তে আস্তে উপর থেকে আসবে, সমস্যা নাই। আমি বলছি যে এইখানকার নাইট্রোজেন তো আমার নোন, আর এইখানকার নাইট্রোজেন হচ্ছে, এখানকার তো কোনো ইয়া নাই, নাইট্রোজেন আছে, এটা আমি বের করতে পারি নাই। তাহলে এই যে এই জিনিসটা আননোন, এটা নোন, আর এটা হচ্ছে আননোন, বাকি আর সবগুলো নোন। টেম্পারেচার আননোন, তাই আমি টেম্পারেচার পরে বের করব। এখানে ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। স্যার। কথা বলো। আচ্ছা, ওকে, ফাইন। এরপরে আসো, তোমার এইখানে দেখো, এখানে আছে অ্যামোনিয়া, আর আছে অক্সিজেন, এনও, এইচ টু। তাহলে তোমার হচ্ছে এখানে এনও জানো, আর এইচ টু জানো, তাহলে তুমি হচ্ছে এখানকার অক্সিজেনও বের করতে পারবা, এখানকার অ্যামোনিয়াও বের করতে পারবা, তাই না? তাহলে এই যে তোমার কোশ্চেন মার্ক দিয়ে অ্যামোনিয়া ছিল, এটা আমার এখানে বের হয়ে যাবে অ্যাডিবেটিক রিঅ্যাক্টরের মধ্যে। আমার আহ তোমার এখানে অ্যামোনিয়া বের হয়ে গেল। আর অক্সিজেন যেহেতু এখানে বের হইলো, তার মানে তোমার হচ্ছে এখানে এয়ার এর পরিমাণটা বের হয়ে গেল, তাই না? জি স্যার। আচ্ছা,
এখানে এয়ারের পরিমাণ বের হলো, আর এখানে টেম্পারেচার যেহেতু দেওয়া আছে, আমি ওখানে পরে আসবো, আমি জাস্ট এখানে আস্তে আস্তে আসো, তারপরে বলতেছি। তাহলে এখানে যেহেতু অ্যামোনিয়া বের হয়ে গেল, তার মানে হচ্ছে তোমার এখান থেকে একটা নাইট্রোজেন আসবে, আর এখান থেকে হাইড্রোজেন আসবে, আর তোমার হচ্ছে এখান থেকে হাইড্রোজেন আসবে, এখানে তোমার হচ্ছে অ্যামোনিয়া যেহেতু বের হয়েছে, তাহলে তোমার হচ্ছে এখানে নাইট্রোজেন তোমার বের হয়ে যাবে। অ্যামোনিয়া কত যত ছিল, সেটার অর্ধেক হচ্ছে তোমার কি নাইট্রোজেন। তাই তুমি হচ্ছে নাইট্রোজেনটা জানো, এটা জানো, এটা জানো না? জি স্যার, অ্যামোনিয়া জানলে নাইট্রোজেন জান। নাইট্রোজেনটা জানি। তাহলে এখানে নাইট্রোজেন প্রোডাকশন, নাইট্রোজেন থিওরিটিক্যাল কেজিমোল অফ এয়ার, এখানে যদি আমি নাইট্রোজেন জানি, তাহলে এখানে তোমার হচ্ছে থিওরিটিক্যাল কতটুকু এয়ার আছে সেটাও আমি জানি, আর এখানে এয়ার জানলে এখানে কতটুকু অক্সিজেন আছে সেটাও জানি। তাহলে নাইট্রোজেন প্রোডাকশনটা শেষ, এটা তোমার হচ্ছে পুরাটুকু তুমি নাইট্রোজেন প্রোডাকশনটা জানো, তাই না? জি স্যার। নাইট্রোজেন প্রোডাকশনটা এটা এটা আমার এটা 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 নোন, তারপর হচ্ছে তোমার এটাও নোন, এটাও নোন। আর আমার এখানে কি কি নোন ছিল দেখো, তোমার হচ্ছে এই এখানে নাইট্রোজেন অক্সিজেন এইটা নোন, আর এখানে তোমার হচ্ছে এয়ার অক্সিজেন এটা নোন। ঠিক আছে, এখান থেকে কিছু পরিমাণ নাইট্রোজেন এখানে আসবে। আচ্ছা, সেটা তো মানে এখানে যে নাইট্রোজেনটা আছে সেটা তো এখানে আসবেই, আর এখানে কিছু নাইট্রোজেন ছিল। ওকে ফাইন, তাহলে আমার হচ্ছে এখানকার নাইট্রোজেন নোন, এখানকার অ্যামোনিয়াও নোন, তারপর হচ্ছে তোমার এখানকার এয়ারের পরিমাণটাও নোন। সরি, এখানে হচ্ছে তোমার এক্সেস এয়ার আছে কিছু। তাহলে এখানে কতটুকু এক্সেস এয়ার আছে সেটাও আমি চাইলে কিন্তু বের করতে পারি, কারণ হচ্ছে তোমার এখানে 12.5% কি আছে বলতো, 12.5% অক্সিজেন আছে, তাহলে এক্সেস আছে। থিওরিটিক্যাল অক্সিজেন যা লাগবে এখানে, যেহেতু আমি এনও জানি আর হচ্ছে ওয়াটার জানি, তাইলে এক্সট্রা অক্সিজেন, তাহলে মানে কি এর মধ্যে এক্সেস অক্সিজেন আছে, তার মানে এক্সেস এয়ার আছে, তাহলে কতটুকু এক্সেস এয়ার আছে সেটাও আমি বের করতে পারি। জি স্যার। হ্যাঁ, পারি। আচ্ছা ওকে ফাইন, তাহলে তুমি যদি এক্সেস এয়ার বের করতে পারো, তাহলে এয়ার জানো, তাহলে এয়ার জানলে এখানে নাইট্রোজেন জানো না? জি স্যার। তাহলে এখানে নাইট্রোজেন জানলে এই রিঅ্যাকশনের মধ্যে কোনো নাইট্রোজেন নাই, তো এই নাইট্রোজেন তুমি জানো না? জি স্যার। এই নাইট্রোজেন জানো। আচ্ছা, তাহলে এই নাইট্রোজেন জানো, আর এখানকার নাইট্রোজেন জানো, তাহলে তুমি এখানকার নাইট্রোজেন জানো না? জি স্যার। তাহলে আমার হচ্ছে হিটার, অ্যাডিবেটিক রিঅ্যাক্টর, অ্যাসিড প্রোডাকশন, এই 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 তোমার ইয়াগুলা সলভ। বলো এতক্ষণ পর্যন্ত যা ইয়া করলাম, এটার মধ্যে কোনো কোশ্চেন আছে, মানে বের করতে পারো না এরকম কোনো কিছু আছে? কথা বলো, আনমিউট করতে বলছে তোমাদেরকে, যে না বুঝলে আমাকে বলো। স্যার আমি হ্যাঁ, স্টার্ট করছিলাম H2 সেপারেটর থেকে পুরোটা। স্টার্ট যেখান থেকে করো, কোনো সমস্যা নাই যদি হয়। এইচপি সেপারেটর থেকে স্টার্ট করছিলা, হ্যাঁ এখান থেকে স্টার্ট করতে চাইলে তুমি কিভাবে অক্সিজেন স্টার্ট? আছে, অক্সিজেন অক্সিজেন। আছে, হ্যাঁ জি অক্সিজেন স্যার, আছে। অক্সিজেন আর গিয়ে NaOH দেয়া আছে, তাহলে বাকিগুলার কম্পোজিশন বের করে ফেলা যায়। দাঁড়াও, তুমি এইচপি এইচ টু সেপারেটর এটা 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 জি স্যার। এটা থেকে তোমার হচ্ছে এখানে কি কি আসবে? হাইড্রোজেন, এখানে আছে তোমার হাইড্রোজেন, অক্সিজেন, NO2CO3। জি আচ্ছা, স্যার। তাহলে NO2CO3 জানা নাই, অক্সিজেন জানা আছে, হাইড্রোজেন জানা আছে, তাহলে তুমি হচ্ছে এখানে অক্সিজেন NO2CO3। জানলা, এটা জানলা, তাহলে জি NO2CO3 স্যার। কিভাবে জানবা? এই এই রিয়াকশন থেকে। জি স্যার। এই রিয়াকশন থেকে তুমি হচ্ছে জানতে পারো, হ্যাঁ কোনো সমস্যা নাই, এখানে তুমি NO2CO3 জানতে পারো। হাইড্রোজেনের পরিমাণটা তো জানতে পারো, হ্যাঁ হাইড্রোজেনের পরিমাণ জানতে পারো। তাহলে তুমি হচ্ছে এখান থেকে এটা থেকে হাইড্রোজেন জানো, এই অক্সিজেনও জানো, আর জি হচ্ছে স্যার। তোমার NO2CO3 জানো, রিয়াকশন থেকে, জাস্ট থিওরিটিক্যাল জি স্যার। রিয়াকশন, এখানে আসলে কিচ্ছু না। আচ্ছা, তাহলে তুমি তারপর হচ্ছে এখানে উপরে কার্বন ডাই অক্সাইডও বের করে ফেলা যায়। কার্বন ডাই অক্সাইড বের করা সম্ভব। হ্যাঁ, তাহলে ওই তো আমরা তো এই এই সাইকেলটা বের করে ফেলছি, জি তাই স্যার। না? জি এই স্যার। সাইকেলটা এতক্ষণ বের করে ফেলছি, এখন আবার এখান থেকে শুরু করলে আমি আবার এই সাইকেলটা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে জি তুমি স্যার। কার্বন ডাই অক্সাইড জানো, কার্বন ডাই অক্সাইড যদি জানো, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন ছিল, তাহলে এখানে তোমার অ্যামোনিয়া যেহেতু জানো, আর এখানে হাইড্রোজেন একটা তুমি জানো, আর এখানে অ্যামোনিয়া জানো, তাহলে এই হাইড্রোজেনটা বের করা সম্ভব না? জি স্যার। কারণ তুমি এখানে অ্যামোনিয়া জানো, টোটাল হাইড্রোজেন জানো। হাইড্রোজেন এখানে এই ব্লক হাইড্রোজেন কোন জায়গা থেকে আসছে? এখান থেকে একটা আসছে, আর এখান থেকে একটা আসছে। তাহলে আমি যদি এই হাইড্রোজেনটা জানি, টোটাল হাইড্রোজেন জানি, তার থেকে বিয়োগ দিলে তো এই হাইড্রোজেন পেয়ে যাবো, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে হাইড্রোজেনটা তোমার নোন। ওকে, এখন আর বাকি কি থাকলো তাইলে?
কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন যদি জানি, কার্বন মিথেন ডাই আর অক্সাইড অক্সিজেন। হাইড্রোজেন জানি, মিথেন আর অক্সিজেন ইজিলি বের করে ফেলতে পারবো। অক্সিজেন আর মিথেন, এখন মিথেনটাকে ফিট কিউবে চাইছে, ফিট কিউব পার ডে। এটা কিন্তু তোমার হচ্ছে জাস্ট কিলোমোলটাকে ডেনসিটি দিয়ে গুণ ভাগ করে করতে পারো না এটা? গ্যাসে কিভাবে ফিট কিউবে নেয় মোল থেকে? স্যার ওইটাই পারি নাই। কেন পারো নাই? মিথেনের তোমার ফেডারসের বইতে আছে না, মিথেনের মিথেনের স্যার গ্যাসের জন্য একটা ডেনসিটি দেয়া আছে, দেখো, কেজি পার মিটার কিউব ডেনসিটি। তাহলে কেজি পার মিটার কিউব যদি থাকি, মিথেনের কেজি মোল যদি জানো, সেখান থেকে কেজিতে নিবা, কেজিতে নিয়ে হচ্ছে যেটা দেয়া আছে সেটা দিয়ে ভাগ দিবা, তাহলে মিটার কিউবে যাবে, মিটার কিউব থেকে ফিট কিউবে নিবা, তারপর এটা কেজি পার আওয়ারে আছে সেটাতে টেতে নিবা। এটা তো না জানার কিছু নাই। এটাতে তো মোটামুটি সবার 100 পাওয়া উচিত, তাই না? স্যার ওই যে এনার্জি ব্যালেন্সটা লাস্টের সময় ছিল না, মানে একদম তাড়াহুড়া করে জি করছে। স্যার, ওই এনার্জি টেম্পারেচারটা। টেম্পারেচারটা আচ্ছা, এনার্জি ব্যালেন্স, হ্যাঁ সময় ছিল না, মানে তোমার 90 মিনিট সময় দেওয়া হয়েছে। এটা এটা করতে কতটুকু সময় লাগে বলো? এই যে ধরে ধরে করা, এটা করতে 10 মিনিট 15 মিনিট এর বেশি লাগতো? স্যার এই যে খুঁজে বের করাই তো সমস্যা, কোথা থেকে শুরু আর করবো। উদ্দীপকটা যে কাজে লাগবে না এটাই তো বুঝিনি, উদ্দীপকটাই তো পড়ছি আধা ঘন্টা ধরে। এটা তো আসলে বুঝতে হবে। উদ্দীপকে আধা ঘন্টা ধরে পড়ছো বোঝার জন্য, নাকি লাইন বাই জি লাইন স্যার, পরে দাগাইছো? দেখি কিছুই কাজে লাগে। আমি পরীক্ষা দেওয়ার সময় যেটা করতাম, প্রথমে কোশ্চেনটা একদম ধরো ওই যে উদ্দীপক বলো বা আরো অন্য কিছু একদম ভালোভাবে খুঁতে খুঁতে পড়বো প্রথমে, এরকম না। প্রথমে যেটা করতাম, এক নজর চোখ বুলিয়ে যেতাম, চোখ বুলায় যে জাস্ট মোটামুটি বুঝতাম যে এখানে কি আছে, কিন্তু ওরকম না। এরপর অঙ্ক করতে বসলে যদি মনে হইতো যে না, ভিতরে কিছু ইনফরমেশন, তখন হচ্ছে আবার খুঁটে খুঁটে দেখতাম যে এই ইনফরমেশনের দরকার, এটা কোথায় আছে, এর ভিতরে আছে। আর যদি না দরকার হলে তো ওটা পড়বোই না। তো তুমি প্রথমেই একদম খুঁতে খুঁতে তো পড়বা না, প্রথমে তো আসলে একটু চোখ বুলে মোটামুটি বুঝবা, তারপর অঙ্ক করতে যে যে ইনফরমেশন দরকার বুঝবা, ইনফরমেশন তো এখানে নাই, তাইলে মানে উদ্দীপকের মধ্যে আছে, তখন উদ্দীপক থেকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তোমার অ্যাডিয়াবেটিক রিঅ্যাক্টরের টেম্পারেচার বের করা, এখানে আসলে তো নরমাল, মানে নরমাল প্রসিডিওরই, এটা কি শেখানোর কোনো দরকার আছে? তোমার টেম্পারেচার সব জায়গায় নোন আছে, এয়ারের টেম্পারেচার জানো, অ্যামোনিয়ার টেম্পারেচার জানো, তাহলে এখানকার টেম্পারেচার বের করা পসিবল, তাই না? জি স্যার। মানে কোশ্চেন ইজি ছিল তাই তো, কিন্তু হয়তো সময়ের জন্য শেষ করতে পারোনি, এরকম? জি স্যার, এটা টাইম থাকলে পারা যাইতো এটা পুরোপুরি। আচ্ছা, তোমরা না আনমিউট করো, আমার সাথে কথা বলতে হবে, আমি নালে হচ্ছে ইয়া পাই না, মজা পাই না, এভাবে আমি জাস্ট কথা বলে যাবো তোমরা চুপ থাকবা, সেটা হবে না। ওকে স্যার। ঠিক আছে, বুঝলা কিনা সেটা একটু রেসপন্স করো, আনমিউট করো। লোকজন কি শুনতে পাচ্ছে না? সবাই ঘুমাচ্ছে বুঝতেছি না আমি। তোমরা কি আমাকে জি শোনো? স্যার, স্যার বোঝা হালকা যাচ্ছে। Yes, sir. নয়েজ আসছে তো এই জন্য। আচ্ছা, যদি নয়েজ হয় তখন আমি বলবো না আনমিউট করতে, যার আশেপাশে নয়েজ সমস্যা সে আনমিউট করে ফেলো। আচ্ছা, এরপর আসো আমরা একটু এক্সপেরিমেন্ট শুরু করি। তোমাদের মার্ক আমি দিয়ে দেবো, আমি খাতা দেখিনি এখনো, একটু অসুস্থ ছিলাম আর কি। যাই হোক, আহ তোমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক পাম্পের ক্যারেক্টারিস্টিক কার্ভ বের করা আর কি। হ্যাঁ, তো তোমাদের আমার সাথে তোমাদের আরেকটা এক্সপেরিমেন্ট ছিল, মনে আছে? রেনল্ডস রেনল্ডস নাম্বার, নাম্বার। সেটা তো সবাই, রেনল্ডস নাম্বার সবাই করতে পারছিলা। আমি তো তোমাদের সাথে আর এরপর আর কথা হয়নি ওইভাবে এই ক্লাস নিয়ে। তো রেনল্ডস নাম্বারে কোনো প্রবলেম ফেস করো না? না? না স্যার, করছিলাম এটা ভালোভাবেই। হুম, হ্যালো, স্যার প্রবলেম হয়নি ওটাতে। ওকে, তাহলে আশা করি আজকেও প্রবলেম হবে না। তোমরা একটু আগে আমি একটা ভিডিও দেখাচ্ছি, একটু দেখো। স্যার রেকর্ডিংটা অন করলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখো, রেকর্ড হচ্ছে। ওকে, প্রথমে একটু একটা ভিডিও দেখো, এটা হচ্ছে তোমার ভালভের ক্যারেক্টারিস্টিক, ভালভের না, পাম্পের ক্যারেক্টারিস্টিক কার্ভ জেনারেট করতে হবে। হ্যাঁ,
আচ্ছা এখানে দেখো তোমার এই যে এটা হচ্ছে আমাদের মেইন সেটআপ। হ্যাঁ, আমাদের ল্যাবে যে সেটআপটা আছে সেই সেটআপটা হচ্ছে এটা। এখানে একটা পাম্প আছে, এটা এটা হচ্ছে তোমার এটা হচ্ছে মোটর। আমার ইয়া দেখতে পাচ্ছ, মাউস দেখতে পাচ্ছ তাই না? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে তোমার মোটর। আর এটা হচ্ছে একটা রিজার্ভার। হ্যাঁ, রিজার্ভার মানে এটার মধ্যে জাস্ট পানি আছে, পানির ওয়াটার রিজার্ভার। আর এটা হচ্ছে তোমার পাম্প। এই যে একটা লাইন দেখতে পাচ্ছ, এটা এটা হচ্ছে তোমার পাইপলাইন, যেটা নিচ থেকে রিজার্ভার থেকে আসতেছে। আর এটা হচ্ছে তোমার, এটাকে বলা হয় সাকশন, যেটা হচ্ছে পাম্পের মধ্যে আসবে। কোথা থেকে আসবে? এই রিজার্ভার থেকে আসবে, সাকশন। আর এটা হচ্ছে তোমার ডিসচার্জ পাইপ। এটা হচ্ছে ডিসচার্জ পাইপ, যেটা হচ্ছে তোমার পাম্প থেকে পানিটা বের হয়ে যাবে, যে এই উপরে জমা হবে, উপরে রিজার্ভার জমা হবে। এটা হচ্ছে মেইন রিজার্ভার, যেখান থেকে পানি আসবে। আর উপরে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে যে হচ্ছে পানিটা জমা হবে। ওকে। আর এই যে এটা এটা হচ্ছে রেগুলেটর, যেটা দিয়ে আমি এই আমার এটা এই যে পাম্পটা হচ্ছে ভেরিয়েবল স্পিড পাম্প। আমি এই রেগুলেটরের ভোল্টেজ চেঞ্জ করে করে আমি হচ্ছে বা এই পাম্পের স্পিড চেঞ্জ করাতে পারি। এটা এটা হচ্ছে রেগুলেটর, জাস্ট ফ্যানের রেগুলেটরের মতো বাম দিকে ডান দিকে ঘুরাইতে হয়। ঘুরাইলে জাস্ট এই পাম্পের স্পিড চেঞ্জ হয়। স্পিড চেঞ্জ হইলে তোমার হচ্ছে যে মোটর ইয়া আছে, মোটরের স্পিড চেঞ্জ হইলে পাম্পের স্পিডও চেঞ্জ হবে, পানি কম বেশি হবে, হেডের চেঞ্জ হবে। ওকে। আর তোমার এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা একটা স্কেল। তোমার হচ্ছে এই পাম্পটা দিয়ে পানি এই ট্যাঙ্কের মধ্যে কতটুকু পানি পড়তেছে, সেটার জন্য এই স্কেলে তুমি মেজার করবা যে কতটুকু হাইট পানি হয়েছে। এটা হচ্ছে একটা তোমার রেক্টাঙ্গুলার শেপের একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে পানি জমা হবে। ঠিক আছে। আর তোমার হচ্ছে এই যে এখানে এটা তোমার একটা ম্যানোমিটার। এই ম্যানোমিটারটা হচ্ছে CCl4 ম্যানোমিটার ধরো। CCl4 এটা হচ্ছে এইখানে লাগানো, সাকশনের সাথে লাগানো। তাহলে তোমার সাকশন হেড, পাম্পে ঢোকার আগে পানির একটা হেড ছিল, একটা প্রেসার ছিল, সেই প্রেসারটা কত সেটা হচ্ছে এই CCl4 দিয়ে মেজার করবা। আর এখানে আরেকটা আছে, এই যে এখানে যেটা গেছে, এই যে দেখো এখানে তোমার এটাও আরেকটা ম্যানোমিটার সাথে লাগানো। এখানে আসলে এই ঘড়িটা, এই ঘড়িতে দেখাচ্ছে এটা হচ্ছে CCl4 এ আছে। আর এটা হচ্ছে তোমার মিটার অফ ওয়াটারে আছে, ওয়াটার। ঠিক আছে। তাহলে এটা যদি ওয়াটারে হয়, তোমার এটা হচ্ছে ডিসচার্জের হেডটা কতটুকু হেড হলো সেটা ওয়াটার, মানে তোমার ওয়াটার রেসপেক্টে করা আছে এই এখানকার হেডটা, মানে এই প্রেসারটা। এখন তোমার যদি প্রেসারের ইউনিট জানতে চাওয়া হয়, তাহলে কিন্তু আমরা অনেক সময় যে বলি যে 76 সেন্টিমিটার। 76 সেন্টিমিটার কি? শুধু 76 সেন্টিমিটার বললে কিন্তু হবে না। 76 সেন্টিমিটার অফ হোয়াট? 76 সেন্টিমিটার অফ ওয়াটার, না 76 সেন্টিমিটার অফ CCl4? হ্যাঁ, এটা বলতে হবে 76 সেন্টিমিটার অফ মার্কারি। এটা যদি না বলে দাও তাইলে কিন্তু আসলে হবে না। প্রেসারের হেড দিয়ে আমরা যখন প্রেসার ইউনিটটা বোঝাই, তখন অবশ্যই তোমাকে কোনটা রেসপেক্টে বলা হচ্ছে সেইটা বোঝাইতে হবে। তাহলে এখানে যে আমি সাকশন হেড যেটা মেজার করতেছি সেটা হচ্ছে CCl4 রেসপেক্টে। আর তোমার হচ্ছে ডিসচার্জ হেড যেটা এই যে ঘড়ির মতো, এটা দিয়ে যেটা বের করতে সেটা হচ্ছে ওয়াটার রেসপেক্টে। ফাইন। তারপরে আমরা আর কি করব, এইখানে একটা ওয়েট ওয়েট আছে আর কি। এই এই তোমার হচ্ছে পাম্প ইয়ার সাথে, মোটরের সাথে। মোটর আসলে কি করে, মোটর যেহেতু ঘুরতেছে, মোটর ঘোরাচ্ছে, তার মধ্যে একটা টর্ক জেনারেট হয়। টর্ক জেনারেট হয় মানে কি, মোটর কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। তখন আমি একটা ওয়েট দেবো এটার উপরে। এই ওয়েটটা দিয়ে আমি হচ্ছে দেখবো যে এই মোটরটা যে ঘুরতেছে, ধরো মোটরটা পাম্পের সাথে সাথে যাতে না ঘুরে, মোটরটা যাতে এক জায়গায় ফিক্স থাকে, সেটার জন্য কতটুকু ওয়েট আমার হচ্ছে এইখানে দিতে হয়, মানে কতটুকু টর্ক জেনারেট হয় সেটা জানার জন্যই আসলে আমাকে এই ওয়েটটা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা। আর একটা স্যার হচ্ছে তোমার হ্যাঁ বলো। স্যার রেকর্ডিংটা স্যার শুরু হয় নাই। রেকর্ডিংটা তো শুরু করছিলাম, কেন শুরু হলো না? এখন হচ্ছে না? না স্যার। রেকর্ডিং হচ্ছে কেন? আমার এখানে দেখাচ্ছে তো রেকর্ডিং হচ্ছে। হুম। ওকে। আমরা কোথায় ছিলাম? আমি জাস্ট বলতেছিলাম, আহ
যে আমার হচ্ছে একটা সাকশন পাইপলাইন থাকবে তোমার পাম্পের সাথে, আরেকটা হচ্ছে ডিসচার্জ, আর এটার সাথে একটা ম্যানোমিটার লাগানো আছে সাকশনের সাথে, যেটা দিয়ে তোমার হচ্ছে সাকশন হেড বের করব। আর ডিসচার্জ হেড বের করার জন্য এখানে আরেকটা তোমার হচ্ছে প্রেসার মাপার মানে প্রেসার হেড ইয়ে করার জন্য প্রেসার গজ দেয়া আছে, সেটা হচ্ছে ওয়াটার রেসপেক্টে, আর আগেটা হচ্ছে CCl4 রেসপেক্টে। আর এখানে তোমার হচ্ছে রেগুলেটর, যেটা দিয়ে হচ্ছে পাম্পের আমি স্পিড কন্ট্রোল করতে পারি। আর উপরে হচ্ছে ট্যাঙ্ক, যেটাতে আসলে আমার এই ডিসচার্জ পাইপ বা পানিটা এখানে যা পড়বে। আর এটা হচ্ছে এখানে একটা স্কেল দেওয়া আছে, সেই স্কেলে হচ্ছে তোমার এই ট্যাঙ্কটা কতটুকু ভরলো, হ্যাঁ, এই ভরাটটা আমি বের করতে পারি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে এই যে পানিটা যে এখানে পড়বে, এখানে একটা পাইপ আছে, মোটা পাইপ। এই মোটা পাইপ আর এখানে আরেকটা পাইপ আছে, দুটা পাইপ এই ট্যাঙ্কের মধ্যে মোটা। একটা পাইপ হচ্ছে যদি কখনো কোনো কারণে ট্যাঙ্কটা ওভারফ্লো হয়, তাহলে এই পাইপটা দিয়ে যাতে পানি নিচে পড়ে যায়, ঠিক আছে। একটা পাইপ মানে এরকম করে পাইপটা জাস্ট উপর পর্যন্ত আছে, যখন এই ট্যাঙ্কটা ভরে যাবে তখন ওইটা উপর দিয়ে পড়ে যাবে যদি ওভারফ্লো হয়। আর আরেকটা পাইপলাইন, আরেকটা পাইপ এখানে আছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা আসলে এরকম এদিক ওদিক নড়ানো যায়। এটা যদি নড়ায় ওই পাইপের মতো দেয়, তাহলে পানি সরাসরি ওই রিজার্ভের মধ্যে চলে যায়, এই ট্যাঙ্কে আসে না। আর যদি আমি ওই পাইপলাইন থেকে সরাই, এই জিনিসটাকে সরাই এখানে দেই, তাইলে হচ্ছে এই ট্যাঙ্কে পানি পড়তে থাকে ট্যাঙ্কে। আর যখন হচ্ছে এই পাইপটা সরাই এখান থেকে ট্যাঙ্ক থেকে ওই ওই যে পাইপের মধ্যে দেই, তখন পানিটা সরাসরি রিজার্ভের মধ্যে পড়ে যায়, এটার মধ্যে পড়ে না। তাহলে আমি আসলে টাইম কাউন্ট করব কতটুকু সময় পানিটা এই ট্যাঙ্কের মধ্যে দিব, সেটার জন্য একটা স্টপওয়াচ লাগবে। স্টপওয়াচ দিয়ে জাস্ট আমি দেখবো যে কত সেকেন্ড সময়ে আমার এই ট্যাঙ্কটা কতটুকু ফুলফিল হয়, ঠিক আছে, এটাই আর কিছু না। আচ্ছা, এখানে দেখো এটা একটা স্কিমেটিক ডায়াগ্রাম, তোমার ওই জাস্ট ওই জিনিসটাই। এখানে এই যে একটা ট্যাঙ্ক আছে, সরি একটা ইয়ে আছে, মোটর আছে, মোটর সাথে যে একটা ওয়েট লাগানো আছে, যেটা বলতেছিলাম যে এটা কতটুকু এই তোমার মোটরটা কতটুকু টর্ক জেনারেট করে সেটার ওয়েট জন্য। দিয়ে কেমন টর্ক হবে এটা আচ্ছা, সেটা আমি যখন ইকুয়েশন দেখাবো তখন বুঝবা ওয়েট দিয়ে টর্ক কিভাবে মেজার করে, আমি একটু পরে দেখাচ্ছি। ক্লাস শেষে আবার তুমি প্রশ্ন করো যদি না বুঝো। আর জাস্ট একটু এতক্ষণ আগে যেটা দেখালাম ওইটাই, তুমি একটু প্রসিডিউরটা দেখো যে কিভাবে আমরা হচ্ছে পুরো এক্সপেরিমেন্টটা করি, সেটা একটু যদি আমি দেখাই। আচ্ছা, প্রথমে দেখো ওই যে রেগুলেটর দিয়ে আমি একটা নির্দিষ্ট স্পিড কন্ট্রোল করলাম, আমার হচ্ছে মোটরের একটা স্পিড দেখলাম, তাহলে হচ্ছে পানি ওঠা শুরু করছে। পানি ওঠার পরে তুমি এইবার কি করবা, যে ওই যে ওয়েট দিলো, ওয়েট দিয়ে টর্কটা মেজার করলো, ঠিক আছে। ওই যে দেখো নিচে যেটা আছে, ওই জিনিসটা সোজা থাকতে হবে, ওই জিনিসটা যদি ঘুরে এদিক ওদিক চলে যায়, এটা একদম মাঝখানে হইতে হবে। যদি এদিক ওদিক চলে যায় তাহলে হবে না। যে ওটা মাঝখানে রাখার জন্য আমার কতটুকু ওয়েট দিতে হয়, ওয়েট কি বেশি দিতে হয় না কম দিতে হয়, স্পিড যত বাড়বে আমার ওয়েটটা তত বেশি দিতে হবে। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এই যে এটা হচ্ছে টেকোমিটার, এই টেকোমিটার দিয়ে আমি কত স্পিডে ঘুরতেছে এটা আরপিএম এ মেজার করে। এখান থেকে একটা লাইট পাস হয়, এটার উপর ক্লিক করলে একটা লাইট পাস হয়, ওটার উপরে পরে তাহলে মোটরটা কত স্পিডে ঘুরতেছে সেটা তুমি মেজার করতে পারো। এই যে এখানে ওই যে নাম্বার উঠতেছে ওই টেকোমিটারের উপরে, টেকোমিটারের উপরে চাপ দিয়ে রাখলে একটা আলো ওটার উপরে পড়বে, ওটা ঘুরতেছে, ওই ঘোড়াটা তুমি জাস্ট এখানে দেখতে পাবা। আচ্ছা, এটা হচ্ছে পানি, এই দেখো ওই পানি আসতেছে, পানি আসার পরে ওই যে একটা পাইপ লাইনের কথা বলছিলাম, এই যে এখন হচ্ছে পানিটা ট্যাঙ্কের মধ্যে পড়তেছে, ট্যাঙ্কের মধ্যে। আবার যখন যখন এটা ওদিকে নিয়ে যাবে তখন হচ্ছে ট্যাঙ্কের মধ্যে পড়বে না, এখন এই যে উপরের ট্যাঙ্কে পড়তেছে, পানি জমতেছে আর কি, ঠিক আছে। আর আমি স্টপ ওয়াচ দিয়ে মেজার করতেছি, ওই যে স্টপ ওয়াচ হাতে ছিল, স্টপ ওয়াচ দিয়ে আমি কত সেকেন্ড পানি নিলাম জাস্ট ফ্লো রেটটা বের করার জন্য, আমি হচ্ছে ট্যাঙ্কের মধ্যে কতটুকু পানি পড়লো সেটা বের করতেছি আর কি, ঠিক আছে। স্যার, এটা হচ্ছে ওভারফ্লো পাইপলাইন, যদি ট্যাঙ্কটা ভরে যায় তাহলে এটা দিয়ে পড়বে, নর্মালি ওভারফ্লো আমরা করি না। এরপর এই যে এখানে দেখছো এটা হচ্ছে স্কেল, হ্যাঁ, এই মানে ট্যাঙ্কের লেভেল আর কি, ট্যাঙ্কে কতটুকু ওয়াটার আছে সেটা। আচ্ছা, এইটা হচ্ছে তোমার যে সাকশনের হেড বের করার জন্য CCl4 আছে। আর এটা হচ্ছে তোমার ওই যে বললাম যে ডিসচার্জের হেড বের করার জন্য, এটা CCl4, এটা ওয়াটার রেসপেক্টে আছে। আচ্ছা, এটা ওই একই জিনিস, জাস্ট ডিসচার্জ হেড বের করব এটাই। তাহলে মোটামুটি আমরা এখানে কি কি বের করতেছি, একটা হচ্ছে তোমার টাইম কাউন্ট করতেছি, একটা হচ্ছে আরপিএম এ তোমার মোটর কত স্পিডে ঘুরতেছে সেটা আরপিএমটা মেজার করতেছি, আর তোমার ইয়া বের করতেছি, কি যেন বলে, হাইটটা কতটুকু আছে, কতটুকু ভরছে সেটা বের করতেছি, এগুলা টর্ক বের করতেছি, কতটুকু ওয়েট লাগছে, এগুলো দিয়ে আমরা আসলে
পুরা বাকি ক্যালকুলেশন গুলো করতে পারবো আর কি। যাই হোক, তাহলে হচ্ছে আচ্ছা, হোয়াইট বোর্ড কোথায়? এখানটা হোয়াইট বোর্ড থাকার কথা না? শেয়ার স্ক্রিনে আছে, ওখানে কি অপশন হুম হুম হুম। শেয়ার যেখানে ওইখানে হোয়াইট এখানে তো বোর্ড নাই অপশনটা কিছু। আছে। আচ্ছা, নর্মালি তো অন্যদিন থাকে, আমি তো আজকে পাচ্ছি না। তোমাকে দেখতে পাচ্ছো? মনে হয় স্ক্রিন শেয়ার করলে আসে না, মানে যে কোনো একটা শেয়ার করা যায়, হয় হোয়াইট বোর্ড বা স্ক্রিন এরকম। আচ্ছা, তাহলে স্টপ শেয়ারিং আমি করি। এখন কি দেখতে পাচ্ছ তোমরা? শেয়ার কি, স্ক্রিন কি শেয়ার করা আছে? না স্যার, স্ক্রিন শেয়ার করা নেই। স্ক্রিন শেয়ার করা নাই। আচ্ছা, তাইলে এখন কেন আসতেছে না? But it's multiple, I can share. শেয়ার স্ক্রিন, শুধু এটাই দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। স্যার ওটা কি জুম, মানে ওয়েব ভার্সনটা, মানে ব্রাউজার ভার্সন থেকে আপনি চালাচ্ছেন? হ্যাঁ। স্যার ওখানে সম্ভবত তাহলে নাই, মনে হয় এটা শুধুমাত্র সফটওয়্যার মানে অ্যাপস এর জন্য, ডেস্কটপ অ্যাপের জন্য। না না, আমি অন্যদিন তো ওয়েবসাইট এখান থেকে চালাই। ও আচ্ছা, তাহলে এটা তো লাগবে। এটা ছাড়া তো হবে না। এটা ছাড়া কেমনে হবে? হুম। হোয়াইট বোর্ড এখানে তো কয়েকটা অপশনই থাকে, কি সমস্যা হলো বুঝলাম না আমি। স্যার এটা না আসলে মাইক্রোসফট হোয়াইট বোর্ড অন করা মানে চালানো যায় কিনা একটু দেখবেন। দাঁড়াও, পেইন্ট দিয়ে দেখি। মাইক্রোসফট হোয়াইট বোর্ড কি তোমার ইয়া থেকে, গুগল থেকে? জি স্যার, ব্রাউজারে। সেটা কি আছে? সেটা তো ইনস্টল করা লাগবে না? স্যার যদি আচ্ছা স্যার ওয়ান নোট ইউজ করতে পারেন, সেটা বাই ডিফল্ট থাকে। কোনটা? স্যার ওয়ান নোট। ওয়ান? স্যার ওয়ান নোট উইন্ডোজ 10 এ স্যার বাই ডিফল্ট থাকে এটা। স্যার মাইক্রোসফট ওয়ান নোট। আচ্ছা ঠিক আছে, মনে হয় কিছু একটা পেয়েছি। OneNote।
ওকে, এটা দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ? তাহলে আমার কি ছিল, তোমার হচ্ছে এখানে উম একটা মোটর ছিল, এখানে একটা পাম্প ছিল, আর হচ্ছে তোমার একটা এখানে একটা রিজার্ভার। এই রিজার্ভার থেকে পানি জাস্ট উঠবে, এখানে উঠবে। আচ্ছা, আর এই পাম্প থেকে আবার একটা ট্যাঙ্কের মধ্যে পানিটা পড়বে। হ্যাঁ, ওকে। আর এটা এখানে একটা পাইপ ছিল, আর এখানে আর একটা পাইপ ছিল। ওকে, তোমার এই পাইপলাইনটা মানে মুভ করা যেত, মুভেবল। আচ্ছা, এটা যখন তোমার এই পাইপটা, এটা হচ্ছে ডিসচার্জ পাইপ, এই পাইপটা যখন এটার মধ্যে পড়বে পানি, তখন সরাসরি পানিটা আবার রিজার্ভে চলে আসতো। কিন্তু যখন এটা এদিকে সরাইতাম তখন এই ট্যাঙ্কের মধ্যে পানিটা পড়তো। আর এখানে আরেকটা পাইপলাইন আছে, এই পাইপলাইনটা হচ্ছে তোমার যদি কোনো কারণে এই ট্যাঙ্কটা ওভারফ্লো হয়ে যায়, তাহলে পানিটা এদিক দিয়ে জাস্ট বাইরে যাতে না পড়ে, এটা দিয়ে আবার হচ্ছে এই রিজার্ভে চলে আসতো। তাহলে এখানে দুইটা সিলিন্ড্রিক্যাল পাইপ আছে। আর এই ট্যাঙ্কটা হচ্ছে তোমার একটা রেক্টাঙ্গুলার শেপের ট্যাঙ্ক। আর এখানে তোমার একটা ইয়া আছে, CCl4 এর একটা তোমার প্রেসার মাপার জন্য একটা তোমার হচ্ছে ম্যানোমিটার আছে। আর এখানে একটা প্রেসার গজ আছে, যেটা হচ্ছে তোমার উইথ রেসপেক্ট টু ওয়াটার। এই তো পুরো জিনিসটা। আর হচ্ছে তোমার এইখানে এটা মোটরটা কত স্পিডে ঘুরতেছে সেটার জন্য আমার এখানে একটা ট্যাকোমিটার দিয়ে আমি এটার মধ্যে একটা আলো ফেলবো, সেই আলো দিয়ে এখানে এটা কত স্পিডে ঘুরতেছে সেটা দিয়ে আমি জাস্ট আরপিএম মেজার করব। আরপিএম, মোটর আরপিএম। আর এইখানে একটা ওয়েট দিব, এখানে সোজা একটা ইয়া আছে রডের মতো। আর এখানে একটা ওয়েট, এই ওয়েট দিয়ে আমি জাস্ট ব্যালেন্স করব যে আমার এই মোটরটা কত স্পিডে ঘুরতেছে, সেটার জন্য কত টর্ক জেনারেট হয় সেটা আর কি। আচ্ছা, তাইলে আসো আমাদের নেক্সট ইয়াতে যাই। আচ্ছা, তাহলে তোমাকে প্রথমে বের করতে হবে আসলে পাম্পের ক্যারেক্টারিস্টিক কার্ভ গুলো। তাহলে আসলে ক্যারেক্টারিস্টিক কার্ভের মধ্যে তোমার কি কি আছে সেই জিনিসগুলো একটু আগে দেখি। ক্যারেক্টারিস্টিক কার্ভের মধ্যে আছে, যদি আমি এদিকে দেই, এটা হচ্ছে তোমার কিউ। কিউ মানে হচ্ছে ক্যাপাসিটি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডেভেলপড হেডটা এরকম একটা ইয়া দেখায়। যতই তোমার হচ্ছে ইয়া বাড়বে, যতই কিউ মানে ক্যাপাসিটি, অর্থাৎ পাম্পের ক্যাপাসিটি, পানি পার পার সেকেন্ডে কত কিউবিক ফিট পানি বা কত মিটার কিউব পানি উঠাচ্ছে, সেটা হচ্ছে ক্যাপাসিটি। হ্যাঁ, তাহলে ক্যাপাসিটি যত বাড়বে, হেডটা হচ্ছে আস্তে আস্তে প্রথমে স্ট্রেট থাকবে, তারপর আস্তে আস্তে কমতে থাকবে। কেন সেটা আমি বলতেছি। ওকে, তারপরে আসো এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি হচ্ছে এইরকম, প্রথমে আস্তে আস্তে বাড়তে থাকবে, একটা জায়গায় টপ হবে, তারপর আস্তে আস্তে কমতে থাকবে। এটা হচ্ছে ইফিসিয়েন্সি। কি ইফিসিয়েন্সি? জাস্ট পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট। পাওয়ার আউটপুট কার? পাম্পের। কিন্তু পাওয়ার আউটপুট বাই হচ্ছে পাওয়ার ইনপুট। হ্যাঁ, ওকে, তাহলে এটা একটা। আরেকটা হচ্ছে তোমার ফ্লুইড পাওয়ার। ফ্লুইড পাওয়ার কেমন? ফ্লুইড পাওয়ার হচ্ছে এই এরকম একটা কার্ভ দেখবা। এই ফ্লুইড পাওয়ারটা আস্তে আস্তে প্রথমে বাড়তে থাকবে, তারপর এক সময় ফ্ল্যাট হয়ে যাবে। এটা এরকম। আরেকটা হচ্ছে ফ্লুইড পাওয়ার কি, সেটা হচ্ছে তোমার ডেভেলপ পাওয়ার, অর্থাৎ পাম্পটা যে পরিমাণ পানি ডিসচার্জ করে অথবা পাম্পের আউটপুটে যে পাওয়ার পাচ্ছে, তোমার ইনপুটে একটা পাওয়ার দিচ্ছ আর আউটপুটে তো তুমি পাওয়ার পাচ্ছ, মানে ওই একই জিনিস। হেডের অথবা পাওয়ারের রেসপেক্টে তুমি চিন্তা করো, মানে যদি তুমি হেড বলো তাহলে হচ্ছে কতটুকু হেড ডেভেলপ করতেছে, ডেভেলপড হেড। আর পাওয়ার হচ্ছে মানে ফ্লুইড পাওয়ার, মানে যে ওয়াটারটা, যে ওয়াটার বলো বা ফ্লুইড বলো, যেটা সে পাম্প করতেছে, সেটা যে পাওয়ার নিয়ে সে যাচ্ছে আর কি আউটপুটে, সেটা হচ্ছে তোমার ফ্লুইড পাওয়ার। তাহলে এটা হচ্ছে তোমার ফ্লুইড পাওয়ারের কার্ভ। আর আরেকটা হচ্ছে এনপিএসএইচ। এটা হচ্ছে তোমার এনপিএসএস, নেট পজিটিভ সাকশন হেড। নেট পজিটিভ সাকশন হেড রিকোয়ার্ড, এনপিএসএইচ আর এনপিএসএইচ। এই চারটা কার্ভ একটা গ্রাফে তোমাকে প্লট করতে হবে, ভালোভাবে শুনে রাখো। এই চারটা কার্ভ একটা প্লটে তোমাকে প্লট করতে হবে। আর দেখতে হবে আমার অপারেটিং
তোমার হচ্ছে ক্যাপাসিটি কত, পাম্পের অপারেটিং ক্যাপাসিটি। তাহলে পাম্পের অপারেটিং ক্যাপাসিটি কোনটা হবে, যেখানে আমার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি থাকবে এটা। ঠিক আছে, কাপটা প্লট করে তারপর তোমার এই যে এই জিনিসটা বের করতে হবে। এইটাই হচ্ছে তোমার মেইন রেজাল্ট, অপারেটিং ক্যাপাসিটি। দয়া করে প্লিজ আগের বছরের রিপোর্ট দেখিও না, ওইখানে ওইটার রিপোর্টের মতো আমি তোমাকে দিচ্ছি না, ওইটার সাথে আমি যেটা তোমাদের লেকচার দিচ্ছি কোনো মিল থাকবে না। আচ্ছা, তাহলে এইখানকার এই ভ্যালুটা তোমাকে বের করতে হবে। আমার লেকচারটা ভালো করে শোনো কিন্তু, ঠিক আছে? আচ্ছা, রেকর্ডিং কি অন আছে তো? রেকর্ডিং অন আছে? আমাদের আমাদের এন্ডে দেখা যাচ্ছে না রেকর্ডিং হচ্ছে কিনা। স্যার আমাদের এন্ডে রেকর্ডিং অফ দেখাচ্ছে। আমি কেন বারবার রেকর্ডিংটা অন হয়ে অফ হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না। এখন অন করার পরও আসতেছে না, মানে রেকর্ডিং হচ্ছে কিনা। আচ্ছা, এখন এখন দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে রেকর্ডিং অন আছে। আমি আবার বলি যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ তোমার হচ্ছে এটা এটা ছিল তোমার ডেভেলপড হেড, এটা ছিল এফিশিয়েন্সি ডেভেলপড হেড, আর এটা ছিল তোমার ফ্লুইড পাওয়ার, আর এটা ছিল হচ্ছে এনপিএসএইচটা কি আমি একটু পরে বোঝাচ্ছি। তাহলে এখানে তোমার হচ্ছে কয়েকটা জিনিস দেখলাম, একটা হচ্ছে এফিশিয়েন্সি এটা হচ্ছে আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার। ডেভেলপড হেডটা মানে হচ্ছে যে ওয়াটারটা তুমি বা যে ফ্লুইডটাকে তুমি হচ্ছে পাম্প করতেছো সেটা কতটুকু হেড ডেভেলপ করছে সেটা। আর হচ্ছে ফ্লুইড পাওয়ার মানে পাম্পের আউটপুট পাওয়ার, যে একটা পাম্প করার পরে যে ফ্লুইডটা বের হচ্ছে সেটার যে পাওয়ার সে ডেভেলপ করতেছে সেইটা। আর এনপিএস হচ্ছে নেট পজিটিভ সাকশন হেড। এটা কি নেট পজিটিভ সাকশন হেড মানে কি, তোমার পাম্পে কিন্তু একটা ক্যাভিটি হয়। কখন ক্যাভিটি হয় সেটা জানো তো নাকি? কখন ক্যাভিটি হয়, ধরো তোমার পানি যেটা তুমি হচ্ছে পাম্প করতেছো, যদি সেই পানির মধ্যে কিছু একটা ভ্যাপার ফর্ম করে তাহলে বাবল ফর্ম করবে, সেটার মধ্যে একটা বাবল ফর্ম করে। সেই বাবলটা যদি যে ইম্পেলার পাম্পের যে ইম্পেলার থাকে সেটার গায়ে যদি হিট করে তাহলে তোমার ওই পাম্পের ইম্পেলারটা পিটিং হয়, আস্তে আস্তে সেখানে ক্ষতর মতো তৈরি হয়। কারণ হচ্ছে ওই বাবল যে ফর্ম করতেছে, ঠিক আছে, ওখানে একটা ভ্যাপার ফর্ম হয়েছে। যদি সেখানে প্রেসার কমে যায় একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়, পাম্পের সাকশনে যদি একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয় তাহলে সেই ভ্যাকুয়ামের ওইখানে তোমার যেহেতু ভ্যাপার প্রেসার কমে যাচ্ছে, ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, তাহলে পানি বা যে কোনো ফ্লুইড ইজিলি হচ্ছে ভ্যাপার ফর্ম করবে। যদি ভ্যাপার ফর্ম করে তাহলে সেখানে বাবল হবে, সে বাবল গুলো যে ইম্পেলারের গায়ে ধাক্কা দিবে, পিটিং হবে, সেখানে বাবল গুলো কলাপস করবে ইম্পেলারের সাথে লেগে, তাহলে ইম্পেলারের ক্ষতি হবে, সেখানে ছোট ছোট ক্ষতের মতো তৈরি হবে। অল্প কয়েকদিনের মধ্যেই তোমার কি হবে, ইম্পেলারটা নষ্ট হয়ে যাবে, পাম্পটা নষ্ট হয়ে যাবে। তাই সুতরাং আমার পাম্পের ওই সাকশনে আমাকে একটা মিনিমাম প্রেসার মেনটেন করতে হবে, যাতে তোমার কি হয়, একটা মিনিমাম প্রেসার মেনটেন করতে হবে যাতে ওইখানে কোন রকম তোমার পিটিং হবে না, মানে বাবল ফর্ম করবে না, অর্থাৎ একটা মিনিমাম প্রেসার থাকবে ওখানে, যাতে ভ্যাকুয়াম যে ক্রিয়েট হচ্ছে সে ভ্যাকুয়াম প্রেসার কত ক্রিয়েট হবে, যার নিচে যাইতে পারবে না, ঠিক আছে, এর উপরে থাকবে, অ্যাভেলেবেল থাকবে। এর উপরে থাকলে যদি প্রেসার বেশি হয় তাহলে সহজে বাবল ফর্ম মানে তোমার ভ্যাপার হবে না, তাহলে ভ্যাপার না হলে বাবল ফর্ম করবে না, বাবল ফর্ম না করলে তোমার হচ্ছে পিটিংও হবে না, ঠিক আছে। এটাই হচ্ছে এনপিএসএইচ। তাহলে এনপিএসএইচ এর ইকুয়েশনটা হচ্ছে তোমার রিজার্ভার থেকে মানে রিজার্ভার যে ছিল ওয়াটার রিজার্ভার এনপিএসএইচ, সেটা ওয়াটার রিজার্ভার যে প্রেসার সেটা হেডে, সবগুলো হেডে, হ্যাঁ, ওয়াটার রিজার্ভার প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার বা অন্য যা থাকুক না কেন, প্লাস তোমার হচ্ছে কতটুকু সাকশন হয়েছে, কতটুকু উপরে উঠছো, সাকশন হাইট, ঠিক আছে, সাকশন হাইট মাইনাস হচ্ছে তোমার ইয়া এটা কিন্তু প্লাস মাইনাস দুটোই হতে পারে, উপরে গেলে মাইনাস, নিচে আসছে প্লাস। আচ্ছা, তারপর মাইনাস হচ্ছে তোমার ভ্যাপার প্রেসার মাইনাস হচ্ছে সাকশনের জন্য যেই ফ্রিকশন লস হচ্ছে, তোমার ফ্রিকশন লসের জন্য যেই, এগুলা সবগুলাই হেডে, ঠিক আছে, এগুলা সবগুলাই হেডে 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 কনভার্ট করে নিবা। একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে একটা উইথ রেসপেক্ট টু ওয়াটার অথবা সামথিং লাইক দ্যাট, যা ইচ্ছা করো। আর এই সাকশন প্রেসার যেটা, এটাও হেডে, এটা যদি উপরে হয় তাহলে মাইনাস হবে, মানে রিজার্ভার থেকে যদি উপরে হয় তোমার পাম্প তাহলে এটা হবে মাইনাস, কতটুকু উপরে উঠতেছো। আর রিজার্ভার থেকে এটা যদি তোমার নিচে হয় তাহলে হবে প্লাস। আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ভ্যাপার প্রেসার, মানে সাকশনে যে ওয়াটার বা ফ্লুইড যেটা যে ভ্যাপার ফর্ম করবে তার একটা প্রেসার, ভ্যাপার প্রেসার কত। আর হচ্ছে তোমার রিজার্ভার থেকে সাকশনে যেতে হলে তোমার
যেই পরিমাণ ফ্রিকশন লস হবে সেটা। ঠিক আছে, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে তোমার, সবগুলাই হচ্ছে হেডে। এটা হচ্ছে তোমার একটা পাম্পের জন্য এনপিএসএইচ অ্যাভেলেবেল একটা থাকে, হ্যাঁ, এনপিএসএইচ অ্যাভেলেবেল। তাহলে এনপিএসএইচ একটা হচ্ছে অ্যাভেলেবেল, একটা হচ্ছে তোমার রিকোয়ার্ড। তুমি এখান থেকে যেটা বের করতেছো সেটা হচ্ছে তোমার অ্যাভেলেবেল, মানে তুমি তোমার পাম্পে কতটুকু আছে। আর একটা হচ্ছে রিকোয়ার্ড, একটা দেয়া থাকে। তাহলে তোমার অলওয়েজ কি হবে, অ্যাভেলেবেলটা অলওয়েজ রিকোয়ার্ড থেকে বেশি হইতে হবে। এনপিএসএস এর আর রিকোয়ার্ডটা অবশ্যই সরি, অ্যাভেলেবেলটা অবশ্যই রিকোয়ার্ড থেকে বেশি হইতে হবে। ঠিক আছে, আমার কথা বুঝছো? জি স্যার। মানে কি তোমার, হ্যাঁ, এনপিএসএইচ এটা হচ্ছে তোমার অ্যাভেলেবেল, ওকে, অ্যাভেলেবেল ইজ গ্রেটার দ্যান তোমার হচ্ছে এনপিএসএইচ রিকোয়ার্ড। এটা যদি বেশি হয় তাইলেই হচ্ছে তোমার কোন রকম পিটিং ছাড়া তুমি ইয়া করতে পারবা, কোন রকম পিটিং ছাড়া তোমার পাম্পটাকে তুমি অপারেট করতে পারবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, রেকর্ডিং যখন দিচ্ছি আমি, আবারও রেকর্ডিংটা অফ হয়ে যাচ্ছে। এটা কি তোমার হচ্ছে ক্লাউড রেকর্ডিং জন্য এরকমই হচ্ছে? ক্লাউড, কম্পিউটারে কেন হয় না? আচ্ছা, fine। তোমরা কি আমার লেকচার তুলতেছো? আমার খুব সম্ভবত রেকর্ডিং তোমরা পাবা না, আসলে রেকর্ডিংটা বারবার মিসিং হয়ে যাচ্ছে। হ্যালো, না, আমি প্রতিদিন এইভাবেই চালাই রে ভাই, আজকেও সেভাবেই চালাচ্ছি। প্রতিদিন ল্যাপটপে হচ্ছে তোমার রেকর্ডিংটা ইয়া হয়ে যায়, আজকে কেন জানি হচ্ছে না। আচ্ছা, যাই হোক। তো তোমরা একটু ইয়া করে রাখো, ফেল টু কানেক্ট টু দ্য ক্লাউড রেকর্ডিং সার্ভার। আচ্ছা, তোমরা একটু দয়া করে ক্লাস লেকচার তুলো, নালে থাকবে না কিন্তু। ওকে, তোমার এখানে এনপিএল এনপিএসএইচ হচ্ছে, ধরো এটা হচ্ছে কিউ। এনপিএসএইচ যদি তুমি চিন্তা করো যে এটা হচ্ছে রেটেড রিকোয়ার্ড, আর এটা হচ্ছে তোমার আস্তে আস্তে সরি, এটা হচ্ছে তোমার অ্যাভেলেবেল, যেটা আস্তে আস্তে কি করবে, কমতে থাকবে। আর রিকোয়ার্ডটা আস্তে আস্তে তোমার হচ্ছে বাড়তে থাকবে কিউর সাথে সাথে। এটা হচ্ছে কি এনপিএসএইচ অ্যাভেলেবেল, যেটা আস্তে আস্তে কমতে থাকবে। আর এটা হচ্ছে এনপিএসএইচ রিকোয়ার্ড, যেটা আস্তে আস্তে কি হবে, তোমার বাড়তে থাকবে, রিকোয়ারটা বাড়তে থাকবে। কারণ তোমার কিউ যত বাড়বে, ফ্লো রেট যত বাড়বে, তত হচ্ছে এনপিএসএস বেশি লাগবে, নেট পজিটিভ সাকশন হেড। এই যে তোমার হচ্ছে ইয়াটা, এই পয়েন্টটা হচ্ছে তোমার কি, এই পয়েন্টটা হচ্ছে তোমার ইয়া, যেখানে উইদাউট এই পয়েন্টের আগে তুমি যদি পাম্প অপারেট করো, তাহলে তোমার উইদাউট এনি পিটিং, উইদাউট এনি তোমার ওই যে বাবল ফরমেশন, তুমি হচ্ছে পাম্পটা অপারেট করতে পারবা। এরপরে যখন চলে যাবা, তখনই দেখো তোমার অ্যাভেলেবেলটা কিন্তু কমে যাচ্ছে, রিকোয়ারটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাহলে তোমার এই কন্ডিশনটা ফুলফিল করতেছে না। সো তখনই কিন্তু পিটিং শুরু হবে, বাবল কলাপস করবে, বাবল ফর্ম করবে। সো আমরা অলওয়েজ হচ্ছে এই এখান থেকে এই এর আগ পর্যন্ত এই জায়গাটায় হচ্ছে তোমার ইয়া করব। ঠিক আছে, এই জায়গাটায় তোমার অলওয়েজ কি করব, পাম্পটা অপারেট করব। আচ্ছা, তোমাকে স্যার যেটা স্যার এই করতে জায়গাটা হবে, কি এনপিএসএইচ আর এর নিচের পার্টটা, মানে ওই কার্ভটা নিচের না অংশটুকু নাকি সম্পূর্ণ না, নিচের পার্টটা না, আমি এইটা বামের বোঝাচ্ছি। অংশটুকু? এই যে এই যে এই যে এই মানে আসলে কিউ ধরো 0 থেকে এখানে ধরো 5। কিউ মানে কি, ফ্লো রেট। পাম্প যত স্পিড বাড়াবা তত ফ্লো রেট বাড়বে। এখানে ধরো 10, তাহলে আমি 0 থেকে
স্পিড, ধরো যে ওয়াটার ফ্লোরের যেটা বা ফ্লুইড ফ্লোরের যেটা, সেটা আমি 5 পর্যন্ত ইউজ করবো। যদি আমি ফ্লোরেরটা আরো বেশি চাই, 6 চাই, ওই পাম্প দিয়ে 6 চাই, তখনই হচ্ছে তোমার পিটিং হওয়া শুরু করবে। এটা বোঝাচ্ছি আমি। এটা এই 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 রেঞ্জের মধ্যে তোমার পাম্পটা অপারেট করতে হবে। পাম্পটা তুমি হয়তো, তুমি মোটর যদি আরো বাড়ায় দাও, স্পিড, মোটরের স্পিড বাড়ায় দিলে ফ্লোরেটটা তো বাড়বে, তখন তো তোমার হচ্ছে এই রেঞ্জে চলে আসবে, কিন্তু তখনই পিটিং হবে। কথা বুঝছো? জি স্যার। ওকে। তোমাকে আহ যেটা করার কথা বলছিলাম, যে কার্ভটা, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, যেটা তোমাকে আহ, আসলে তোমার রিপোর্টে লাগবে, যেটা সেটা হচ্ছে ওই যে আবার এখানে আছে তোমার ডেভেলপড হেড, তারপর হচ্ছে এফিসিয়েন্সি, আর হচ্ছে তোমার ফ্লুইড পাওয়ার, আর একটা হচ্ছে এনপিএসএইচ, এনপিএসএইচ রিকোয়ার্ড। এনপিএসএইচ রিকোয়ার্ডের ইকুয়েশন তুমি জানো, আমি একটু আগে বলছি কিউ। তাহলে একটা জায়গায় তুমি 4টা কার্ভ কিভাবে প্লট করবা? একটা গ্রাফে 4টা কার্ভ প্লট করতে, সেটার জন্য তোমাকে হচ্ছে এইখানে 2টা অ্যাক্সিস থাকবে, এইখানে 2টা অ্যাক্সিস থাকবে, আর এই ফ্লোয়েরটা তো সেম। ধরো এটা হচ্ছে হেড, এটা হচ্ছে এফিসিয়েন্সি, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে এনপিএসএইচ। ঠিক আছে? তাহলে এখানে যেটা দিবা, এই এই অ্যাক্সিসটা হবে তোমার, ধরো এফিসিয়েন্সির বা এফিসিয়েন্সি হলো, এখানে যেটা হইলো সেটা হচ্ছে ডেভেলপড হেডের হইলো, এখানে আরেকটা হইলো, সেটা সেই অ্যাক্সিসটা হবে তোমার পাওয়ারের। স্যার আপনার মনে হয় মিউট হয়ে গেছে। হ্যালো। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার মেবি আবার ডিসকানেক্ট হয়ে হ্যালো, হ্যালো। জি জি স্যার শুনতে স্যার, পাচ্ছি। শোনা যাচ্ছে এখন। আচ্ছা, এতক্ষণ শোনা না যাচ্ছিল না? স্যার। আচ্ছা, এই যে গ্রাফটা আমি যে আঁকাইলাম, এই গ্রাফটা বুঝছো? স্যার ওই লাস্টের দিকে শুনতে পারি নাই, ওই দুইটা একই অ্যাক্সিসের দুই রকম ইউনিট, এরপরে আর শুনতে পাইনি কিছু। হ্যাঁ, আমি বলছি যে এখানে কিন্তু এক একজনের ইউনিট এক এক রকম। এই যে তোমার ইফিসিয়েন্সিটা ধরো 100-এর কাছাকাছি চলে যাবে, এনপিএসএসটা ধরো 10-এর মধ্যে থাকবে, ডেভেলপড হেডটা এটাও তোমার হচ্ছে 10 থেকে 20-এর মধ্যে থাকতে পারে, তারপর হচ্ছে ফ্লুইড পাওয়ার এটাও তো এক এক রকম হবে, কিলোওয়াটে। তার এক একটা ইউনিট যেতে এক এক রকম, একটা গ্রাফে প্লট করতে পারবা না। তো তোমার হচ্ছে এক্স অ্যাক্সিসটা তো অবশ্যই ফিক্সড, কিন্তু বাকিগুলো তোমার হচ্ছে একটা গ্রাফে প্লট হবে এবং চারটা চারটা অ্যাক্সিস থাকবে। এটা এরকম গ্রাফ তোমরা আগে কখনো সম্ভবত প্লট করো নাই। এখানে তোমার
হেডের অ্যাক্সিস এখানে তোমার 5, 10, 15, 20 এরকম থাকবে বিভিন্ন। এখানে তোমার ধরো পাওয়ারের অ্যাক্সিস, ঠিক আছে, এখানে তোমার 1, 2, 3, 4, 5 এরকম থাকবে। এখানে ধরো এনপিএসএইচ, তাহলে এখানে থাকবে তোমার 2, 4, 6, 8। এটা তোমার হচ্ছে এফিসিয়েন্সি অ্যাক্সিস, এখানে থাকবে হচ্ছে তোমার কত 40, 50, 60, 70, 80 এরকম আর কি। তারপর এখানে থাকবে কিউ, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে কিউ। আর এখানে থাকবে বিভিন্ন রকম কার্ভ। আর তোমাকে বের করতে হবে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কোনটা, সেই জায়গায় কিউ কত, এটা হচ্ছে আমার অপারেটিং রেঞ্জ। এবং সেইটা ওইটার জন্য আমার ইয়াটা কত, এনপিএসএস কত সেটা তোমাকে বের করতে হবে এখান থেকে। সেটার জন্য তোমার ফ্লুইড পাওয়ার কত এখান থেকে বের করতে হবে। সেটার জন্য তোমার ডেভেলপড হেড কত, এটার জন্য বের করতে হবে। এভাবে বের করে ওই এনপিএসএসটা হচ্ছে তোমার রিকোয়ার্ড, এটা হচ্ছে এনপিএসএস অ্যাভেলেবেল, সেটা রিকোয়ার্ড থেকে তোমার বেশি আছে কিনা। ধরো রিকোয়ার্ড হচ্ছে তোমার নর্মালি 10, ঠিক আছে, 10 মিটার অফ ওয়াটার, তাহলে 10 মিটার অফ ওয়াটার থেকে তোমার হচ্ছে এনপিএসএসটা বেশি আছে কিনা সেই জিনিসগুলো ডিসকাশনে লিখতে হবে। কার্ভটা প্লট করা বুঝছো? এখনই বলো, কেউ না বুঝে থাকলে বলো, তাতে বলো। স্যার কার্ভে এখানে অ্যাক্সিস কিভাবে হবে এটা বুঝতে পারছি, বাট এই কার্ভটা স্যার কি এক্সেল এ প্লট করা যাবে? এক্সেলে প্রথমে 4টা প্লট করবে আলাদা আলাদা, ঠিক আছে, কিউ ভার্সেস এইচ, কিউ ভার্সেস ফ্লুইড পাওয়ার, কিউ ভার্সেস তোমার এনপিএসএইচ, কিউ ভার্সেস এফিসিয়েন্সি। হ্যাঁ, 4টা প্লট আলাদা আলাদা করবা, আলাদা আলাদা করে তারপরে ওটাকে হচ্ছে তোমার ইয়া করে নিয়ে আসতে হবে আর কি, একসাথে করে তারপর মার্জ করতে হবে। এখন তুমি মার্জ কিভাবে করবা সেটা তোমার ব্যাপার। এক্সেলে মার্জ করা যেতে পারে, অথবা তুমি হচ্ছে ওয়ার্ডে আলাদা করে করতে পারো। মার্জ করে অ্যাক্সেস গুলো তোমাকে বসাইতে হবে, ঠিক আছে। গুগল করো, এই কাজটা জেনারেট করতে হবে সবাইকে। বুঝছো? হ্যালো? জি স্যার, তারপর ওই হাইয়েস্ট এফিসিয়েন্সি পয়েন্টটার জন্য কি কি বের করতে হবে? হ্যাঁ, এই চারটা পয়েন্ট। হাইয়েস্ট তোমার এফিসিয়েন্সির জন্য, এটার জন্য তুমি বাকিগুলো বের করবা। এই বরাবর এই কার্ভের সাথে ছেদ করে কোথায় সেখানে তুমি হেড বের করবা। তারপর হচ্ছে এটার জন্য তোমার হচ্ছে কত কত এনপিএসএস কত সেটা বের করতে হবে। জি স্যার। তোমার হেডটা হচ্ছে এটা না, এটা সরি, ওটা না, এটা এখানে সেট করছে না, এটা হচ্ছে হেড। তারপর হচ্ছে এই যে এখানে সেট করছে এটা হচ্ছে প্রেসার, ফ্লুইড প্রেসার। তারপর এটা হচ্ছে তোমার এনপিএসএস, এগুলা বের করতে হবে। তোমার রেজাল্ট হচ্ছে স্যার এই এনপিএসএইচ টা কি তাহলে রিকোয়ার্ড এনপিএসএইচ হবে? মানে এই এখান থেকে এনপিএসএস যেটা সেটা হচ্ছে অ্যাভেলেবল। হ্যাঁ, তোমার ইয়াতে ম্যাক্সিমাম অপারেটিং যে তোমার অপারেটিং কন্ডিশনে আমার অ্যাভেলেবল এটা আছে, এনপিএসএস এটা আছে। বুঝা গেল? তাহলে এই কার্ভটা হবে 3টা কার্ভ। এটা একটা রোটেশন, মানে 3টা আলাদা আলাদা ওমেগার জন্য। ওমেগা মানে কি তোমার হচ্ছে আরপিএম, মানে যে পাম্প যে ঘুরতেছিল, পাম্পের স্পিড, W1, W2 বা ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3। এটা ধরো একটার জন্য এরকম 3টা কার্ভ তোমাকে জেনারেট করতে হবে, 3টা কার্ভ, ঠিক আছে। আবার বলতেছি, তোমরা যদি আগামী পিছনের বছরের রিপোর্ট দেখে কেউ রিপোর্ট করো, আমি তোমাদের মার্কস দেবো না। এটা কিন্তু পিছনের বছরে এরকম রিপোর্ট নাই, তো তোমরা নতুন করে করতেছো। বুঝতে পারলা? আর মোট 3টা গ্রাফ হবে তাই তো? হ্যাঁ, একটার মধ্যে কিন্তু আবার 4টা গ্রাফ আছে, হ্যাঁ স্যার, একটার মধ্যে এরকম 3টা 4টা, করে গ্রাফ হবে। 3টার মধ্যে, হ্যাঁ জি স্যার, ওকে। আচ্ছা, ঠিক আছে। তাইলে এবার আসো, মোটামুটি কি করতে হবে সেটা তো জেনে ফেলছো, তাই না? আমাকে এখন বের করতে হবে কি সেটা আমি মানে ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাই। যে তোমার হচ্ছে যে ট্যাঙ্ক ছিল, যে ট্যাঙ্কের মধ্যে পানি পড়তো, উপরে যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের একটা ডাইমেনশন আছে। হ্যাঁ, ট্যাঙ্কের এরিয়া, তাহলে ধরো 83 ইন্টু হচ্ছে 32 ইঞ্চ। ওকে, এটা হচ্ছে তোমার এরিয়া।
তাহলে এই ট্যাঙ্কের এরিয়া আমার জানা আছে। এখন আমার এখানে কতটুকু পানি পড়তেছিল উপর থেকে, তাহলে সেটা এখানে একটা মনে আছে একটা ইয়া ছিল, একটা স্কেল ছিল। তাই আমি ধরো ওয়াটার লেভেলটা জানি, ঠিক আছে? এখানে যদি ওয়াটার লেভেলটা জানি কতটুকু ওয়াটার লেভেলে, যে এখানে একটা ইয়া ছিল, যেখানে বলে স্কেল ছিল, তাহলে সেখানে ওয়াটার লেভেল যদি জানি তাহলে আমি কি ভলিউম পেয়ে যাবো না? তাহলে তোমার হচ্ছে ওয়াটার ভলিউম, যে ভলিউম অফ ওয়াটার মানে কি ফ্লুইডটা আর কি, ঠিক আছে? ধরো ভি সমান সমান হচ্ছে এই 83 ইন্টু 32 ইন্টু হচ্ছে তোমার এখানে কতটুকু হাইটে এই যে মানে কতটুকু পানি ভরছে আর কি, এটা হাইট। তাহলে কি এটা তো ভলিউম নাকি? ওয়াটারের ভলিউম কি এটা? কথা বলো। জি স্যার। না, এইখানে দুইটা সিলিন্ডার ছিল না? সিলিন্ডার ছিল। জি স্যার, পাইপের মতো দুটো পাইপ ছিল। হ্যাঁ, তাহলে সেই দুটা পাইপের এরিয়া বাদ দিতে হবে না? জি স্যার। তাহলে পাইপের এরিয়া কত? সারফেস এরিয়া, পাইপের সারফেস এরিয়া কত? 2 পাই এইচ। এই এইচ আর এই এইচ কিন্তু আবার এক না, কি বলবো, এই এইচটা হচ্ছে তোমার হ্যাঁ সরি, এই এইচ এই এইচ এক। তাহলে এতটুকু বাদ দিতে হবে না, এতটুকু এরিয়া? জি স্যার। এটা বাদ দেবা কার থেকে? স্যার এখানে আমি যদি পাইপের এরিয়া বাদ না দিয়ে আমি টোটাল ট্যাঙ্কের হিসাব করে পাইপ দুইটার আহ, যে সিলিন্ড্রিক্যাল ভলিউম বাদ দিয়ে দিই তাহলে হয় না? সিলিন্ড্রিক্যাল ভলিউম বাদ দিলেও হবে, হ্যাঁ। সিলিন্ড্রিক্যাল তোমার হচ্ছে ভলিউম কি কিভাবে বাদ দেবা? 1/3 পাই আর স্কয়ার এইচ। না পাই আর স্যার, দুইটা স্কয়ার। সিলিন্ডার হলে শুধু পায়ের স্কয়ার এইচ মানে 2 দিয়ে গুণ করে পায়ের স্কয়ার এইচ দুইটা পাইপের জন্য, মানে যদি দুইটা পাইপের ডায়ামিটার সেম। হ্যাঁ, দুটা পাইপের ডায়ামিটার সেম, দুটা পাইপের ডায়ামিটার সেম, তাহলে একই স্যার কথা ভলিউম ultimately। মাইনাস দিয়ে দিলেই হয়। হ্যাঁ, ওই তো বললাম একই কথা আসলে। তোমার হচ্ছে এরিয়া আমি এরিয়া বের করে করলাম, তুমি হচ্ছে জাস্ট ভলিউম বের করে করলা, করে তুমি হচ্ছে নেট এরিয়াটা বের করতে হবে, নেট এরিয়া। ঠিক আছে? আমি জাস্ট করতে চাচ্ছিলাম যে এটা থেকে 32 মাইনাস 2 পাই আর এইচ ইন্টু হচ্ছে 2, তাহলে আমার টোটাল এরিয়া থেকে এই এরিয়াটা বাদ গেল চলে, সারফেস এরিয়া। তারপর হচ্ছে যেটা থাকবে সেটার সাথে তোমার হচ্ছে তোমার এইচ গুণ দিতে হবে, এইচ গুণ দিলে তোমার হচ্ছে নেট এরিয়া চলে আসবে। বুঝতে পারলা? হ্যালো হ্যালো, সরি, ভলিউম ভলিউম চলে আসবে, ভলিউম। নেট এরিয়া থেকে ভলিউম চলে আসবে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে কিউ বের করতে হবে। কিউ যদি বের করতে চাও তাহলে কিউ সমান সমান হচ্ছে ভলিউম আর একটা তোমার স্টপওয়াচ ছিল, টাইম বের করবা যে কতটুকু সময়ের জন্য তুমি হচ্ছে ইয়া নিছো, পানিগুলো নিছো, তাহলে এটা তোমার হচ্ছে কিউ বের হয়ে গেল, মিটার কিউব পার সেকেন্ড। স্যার হ্যাঁ একটা বলো। কনফিউশন ছিল ওইখানে সারফেস এরিয়াতে। হ্যাঁ স্যার, একটা সার্ফেস এরিয়ার ঝামেলা আছে স্যার বোধহয়। ওইখানে আমার ট্যাঙ্কটা কি স্যার না স্কয়ার না স্যার 83 × 32 এইটা মানে হ্যাঁ বলো। স্যার 83 × 32 এটা সারফেসটা কি স্যার রেক্টেঙ্গুলার শেপ না ট্যাঙ্কের? এখন সারফেস এরিয়া তাহলে স্যার আমার পাইপগুলো যদি সিলিন্ড্রিক্যাল হয় তাহলে তো স্যার আমার নেট এরিয়া তো স্যার এখানে পাই আর স্কয়ার বাদ যাওয়ার কথা না দুইটা? তাহলে তো সেটা তোমার আবার বলো। এখান থেকে এটা হচ্ছে 83, আর এখান থেকে ভিতরের দিকে গেছে সেটা হচ্ছে 32। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাহলে স্যার আছে? আমার তাহলে স্যার আমার এই এরিয়া থেকে সিলিন্ড্রিক্যাল যে পাইপগুলো তাদের শুধু স্যার বেজের যে এরিয়া সেটা বাদ যাবে না স্যার? হ্যাঁ, বেজ এরিয়া বাদ দাও, এখানে তোমার হচ্ছে 2 পাই আর সরি পাই আর স্কয়ার। জি স্যার, পাই আর স্কয়ার, হ্যাঁ ওইটাই স্যার কনফিউশনটা। আচ্ছা, পাই আর স্কয়ার বাদ যাবে, হ্যাঁ পাই আর স্কয়ার বাদ যাবে, কিন্তু তোমার হচ্ছে এখান থেকে পানি যখন ভরবা এই পর্যন্ত তখন কি হবে? স্যার এক্ষেত্রে তো তাহলে আমাকে বেসের সাথে সাথে তার ওই সারফেস এরিয়া মানে বডি সারফেস দুইটাই বাদ দিতে হবে, মানে পায়ের স্কয়ার প্লাস 2 পাই আর এইচ দুইটাই যোগ করে তারপরে দুইটাই ভাগ। না,
বডিটাকে বাদ দেওয়া লাগবে আমার। ধর আমি যদি আবির বেসটা বাদ দিই, তারপর হাইট গুণ দিলে তো ভলিউম পাচ্ছি সরাসরি। কিন্তু আমার যদি বডিটা বাদ না দেই তো পাইপের ভিতরে তো পানি নাই, তো সেটা হ্যাঁ, ওটা না, তো হাইটের ভিতরে মধ্যে চলে ভিতরে আসবে। কিন্তু পানি নাই, ভিতরে পানি নাই। হ্যাঁ স্যার, ওটা তো হ্যাঁ, ওটা তো ভলিউমে আসবে, হাইটের মধ্যে আসবে। আমি তো প্রথমে নেট দিয়ে কাউন্ট করতেছি। একটা রেক্ট্যাঙ্গেল থেকে আমার দুইটা সার্কেল বাদ দিতে হবে প্রথমে, এমন না ব্যাপারটা? আচ্ছা হ্যাঁ, ব্যাপারটা এরকমও আসলে। এটাও চিন্তা করতে, এটা ঠিক আছে, তোমার কথা ঠিক। এখানে যদি ধরো চিন্তা করো, পাই আর স্কয়ার ধরো, তাহলে হচ্ছে এইখানকার ইয়াটা বাদ গেল, তাই না? তাহলে এরিয়াটা বাদ গেল, ওইটার এরিয়াটা বাদ গেল। জি স্যার। তারপরে সরি, কি হলো? এটা হচ্ছে 83 ইন্টু 32। তাহলে এখানে তুমি পাই আর স্কয়ার আর হচ্ছে এখানে পাই আর স্কয়ার বাদ দিলাম। তাহলে এইটা থেকে 2 পাই আর স্কয়ার বাদ দিলাম। তাহলে তোমার নেট এরিয়া সমান সমান হচ্ছে 83 ইন্টু 32 মাইনাস 2 পাই আর স্কয়ার। আচ্ছা, এটার সাথে তোমার গুণ হবে হচ্ছে এইচ, তাইলে হবে ভলিউম চলে আসবে, নেট ভলিউম। সেখান থেকে কিউ সমান সমান হচ্ছে ভলিউম বাই হচ্ছে তোমার টি। এবার ঠিক আছে? হ্যাঁ জি স্যার, এখন ঠিক আছে। 2 পাই আর স্কয়ার, আমি 2 পাই আর এস দিছি আর কি, 2 পাই আর স্কয়ার এইচ হবে। ওকে, তারপর তুমি কি করলা? তাহলে স্কয়ার বের হয়ে গেল। হ্যালো? জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার কিউ বের হয়ে গেল। এরপরে তোমার বের করতে হবে কতটুকু পাওয়ার আমার হচ্ছে ডেভেলপ হয়েছে। তাহলে আমার পাওয়ার সমান সমান, পাওয়ার ইকুয়েশনটা হচ্ছে, এটা হচ্ছে পাওয়ার আউট। পাওয়ার আউট হচ্ছে তোমার গামা কিউ এইচ, গামা কিউ এইচ ডিভাইডেড বাই হচ্ছে 1000 বা ওটা সামথিং, তুমি কিলোওয়াটকে নিতে চাইলে। এখন এখানে আমার কি কি দরকার দেখো, গামা সমান সমান কি, রো জি। এটা হচ্ছে তোমার ওয়াটারের রো, আর এটা হচ্ছে জি মানে হচ্ছে তোমার যত জানোই। কিউ একটু আগে বের করলাম, আর এইচটা আমার জানা দরকার। এই এইচটা কোন এইচ বলো তো? পাওয়ারের ইকুয়েশন হচ্ছে গামা কিউ এইচ, এই ইকুয়েশন তুমি জানো? জি স্যার। হুম, জি স্যার পড়ছিলাম এটা ওই। আচ্ছা, তাহলে এই এইচটা হচ্ছে আসলে সাকশন আর ডিসচার্জ হেডের ডিফারেন্স। সাকশন হেড কোনটা ছিল? ওই যে তোমার CCl4 ছিল না, একটা ম্যানোমিটার ছিল না, ম্যানোমিটার। এখানে তোমার লেফট আর রাইটের একটা ডিফারেন্স থাকবে। এই ম্যানোমিটার থেকে একটা হাইট তুমি পাবা, ধরো তুমি হচ্ছে 2 সেন্টিমিটার পাইলা ডিফারেন্স, লেফট আর রাইটের ডিফারেন্স। এটা হচ্ছে সাকশন হেড, সাকশন হেড। ঠিক আছে, 2 সেন্টিমিটার অফ CCl4। আচ্ছা, এখন এটাকে তোমার হচ্ছে ওয়াটার রেসপেক্ট নিতে হবে। সবগুলো যদি আমি ওয়াটার রেসপেক্টে নেই তাহলে কি হবে? সবগুলো যদি ওয়াটার রেসপেক্ট নিতে চাই তাহলে তোমার এটা তোমার হচ্ছে এটা সমান সমান হচ্ছে 2 ইন্টু CCl4 এর ডেন্সিটি ডিভাইডেড বাই ওয়াটারের ডেন্সিটি। হ্যাঁ, তাহলে মিটার অফ ওয়াটার, এখানে যে হেডটা চলে আসবে সেটা হচ্ছে ওয়াটার রেসপেক্টে চলে আসবে। এটা হচ্ছে সাকশন হেড। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার ডেভেলপড হেড। ডেভেলপড হেডটা হচ্ছে তোমার এই যে একটা ঘড়ির মতো ছিল, ওখানে এটা ওয়াটার রেসপেক্টে ছিল, এখানে এরকম অ্যারো থাকবে। এটা হচ্ছে তো ডেভেলপড হেড। ঠিক আছে, মিটার অফ ওয়াটার, এটা দেয়া আছে মিটার অফ ওয়াটার। তাহলে তোমার ডেভেলপড হেড কোনটা? সরি, এটা হচ্ছে ডিসচার্জ হেড। তা ডেভেলপড হেড কোনটা? এস সমান সমান ডিসচার্জ মাইনাস সাকশন। এটা হচ্ছে তোমার ডিসচার্জ হেড। তাহলে তুমি ডেভেলপড হেডটা পাবা। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। জি ওকে, তাহলে তোমার হচ্ছে ডেভেলপড হেডটা হয়ে গেল। তাহলে এখন তুমি পি আউটটাও জেনে যাবা। পি আউট সমান সমান হচ্ছে রো জি
আচ্ছা কিউ এইচ, এখানে আমি সবকিছু জানি, তাহলে আমি ফ্লুইড, এটাই হচ্ছে তোমার ফ্লুইড পাওয়ার যেটা, তাহলে আমি ফ্লুইড পাওয়ারটা জানি। এটা যদি 1000 দিয়ে ভাগ দিয়ে করো তাহলে কিলোওয়াটে আসবে, নাহলে হচ্ছে তুমি ওয়াটে নিয়ে আসবা, সমস্যা নাই। তাহলে তোমার হচ্ছে এনপিএসএইচ বের করার জন্য কি লাগবে? রিজার্ভার, তোমার হচ্ছে রিজার্ভের উপরে প্রেসার হচ্ছে ধরো 1 অ্যাটমসফেরিক প্রেসার, এটাকে তুমি হচ্ছে যদি মিটার অফ ওয়াটারে নাও তাহলে 10 পয়েন্ট সামথিং সেটা দিবা এখানে, 10 পয়েন্ট সামথিং যেটা থাকবে আর কি অ্যাটমসফিয়ারে। তারপর হচ্ছে যেহেতু এটা রিজার্ভার থেকে পাম্পটা উপরে আছে সেহেতু একটা মাইনাস হবে, সাকশনটা কতটুকু হাইটে আছে সেই সাকশনটা হবে এখানে, সাকশন প্রেসার মাইনাস, তারপর হচ্ছে ওয়াটার ভ্যাপার প্রেসার কত সেটা তুমি জানো, ইন্টারনেট থেকে দেখে নিবা, সেটা দিবা। আর তারপর হচ্ছে ফ্রিকশনও একটা ধরে নিবা আর কি, যে কতটুকু হয়, ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস তোমার ফ্রিকশন কতটুকু, সেটা আসলে তোমরা মানে আমরা এই এক্সপেরিমেন্টে বের করি না, নর্মালি যে কোনো একটা ফিক্স ভ্যালু ধরে নিও, গেস করে নিও। তাহলে এই তিনটা জিনিস ধরে আমরা হচ্ছে তোমার এনপিএসএইচ বের করে ফেলবো। তাহলে তুমি হচ্ছে পাওয়ারটা আর হচ্ছে এনপিএসএইচ। স্যার ফ্রিকশনাল লসটা হচ্ছে কনস্ট্যান্ট ধরে করলে কিভাবে করব, মানে ভেলোসিটি ইনক্রিজের সাথে তো ফ্রিকশনাল লসও ইনক্রিজ করবে। তোমার ভেলোসিটি ইনক্রিজের সাথে মানে একটা নির্দিষ্ট ভেলোসিটির জন্য আমি ফিক্স ধরতে বলছি। তুমি যদি ভেলোসিটি ইনক্রিজ করো অন্য একটা ভেলোসিটির জন্য তো অন্যরকম ধরতেই হবে, যতগুলা আরপিএম এর জন্য করবা ততগুলোর জন্য আলাদা আলাদা। তো বুঝছো? জি স্যার। আচ্ছা, তাইলে এরপরে আসছে আমার কি, পাওয়ার ইনপুটটা বের করতে হবে। আচ্ছা, পাওয়ার ইনপুট বের করার জন্য ওই যে একটা পাম্পের উপরে তোমরা হচ্ছে একটা ওয়েট দিছিলা না, কতটুকু ওয়েট, ম্যাস ম্যাস মনে আছে? ভিডিওতে দেখাইছিলাম, মানে তোমরা দাও না আর কি, ভিডিওতে তো দেখছো। ওই টর্ক ক্যালকুলেট করার জন্য ওই মাসটা। টর্ক ক্যালকুলেট করার জন্য। হ্যাঁ হ্যাঁ জি স্যার। জি স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে ওইখানে টর্ক ক্যালকুলেট করলে টর্কটা আসলে কি, ধরো এই যে একটা পাম্প ছিল, এখানে পাম্প ছিল, আর এখানে একটা তোমার হচ্ছে সরি এটা পাম্প না, এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে পাম্প, এই মোটরের সাথে সোজা একটা রড লাগানো আছে। এখন এটা যেহেতু ঘুরতেছে, হ্যাঁ এটা যেহেতু ঘুরতেছে, তো এই তোমার হচ্ছে এই ঘোড়াটা বন্ধ করানোর জন্য, তোমার এইখানে আমি যদি একটা ওয়েট দেই, ঠিক আছে, এই এই মোটরটা যদি আমি জাস্ট কোনো কিছুর সাথে না লাগিয়ে খোলা রাখতাম তাহলে মোটরটা তো নিজে নিজে ঘুরতো, তাহলে আমি এখানে একটা ওয়েট দিয়ে সেই ঘোড়াটা অফ করে রাখছি। তাহলে কতটুকু হচ্ছে এই যে ঘূর্ণয়নের জন্য যে কতটুকু টর্ক তৈরি করছে, টর্ক মানে কি মনে আছে? এই যে তোমার হচ্ছে এফ আর ডিস্টেন্স, এটা তো টর্ক, এফ আর আর এর ডিস্টেন্সটা টর্ক না? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে এটা তো ঘুরবে এরকম, এটাকে কেন্দ্র করে যে ঘুরতেছে, কতটুকু ডিস্টেন্সে ঘুরতেছে, কত ফোর্স নিয়ে ঘুরতেছে, এটা তো টর্ক। তাহলে এই মোটরটা যদি ঘুরতো, ঠিক আছে, সেই ঘোড়াটা বন্ধ করার জন্য আমি একটা ফোর্স ক্রিয়েট করছি, অর্থাৎ একটা ম্যাস দিছি, এটাই টর্ক। তাহলে টর্ক, কতটুকু টর্ক জেনারেট হয়েছে, এফ সমান সমান হচ্ছে তোমার কি এমজি, ম্যাস তো দিছিলাম, জি তো আমি জানি, তাহলে তোমার ফোর্স আমি জানি, এখান থেকে কতটুকু ডিস্টেন্সে দিছি আর সেটাও আমি জানি, তাহলে আমি টর্কটাও জানি। মোটর না খুললে পানি উপরে উঠবে কিভাবে? হ্যাঁ বলো 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 স্যার, মোটর না ঘুরলে পানি উপরে উঠবে কিভাবে? মোটর তো ঘুরবেই, মোটর ওই ঘোরার কথা বলি নাই, মোটরের তোমার বডি নিয়ে এসে ঘুরতো, সেটাকে আমি স্টপ করে রাখছি। তুমি যখন ফ্যান ঘোরাও, ফ্যানের একটা উপরে কি হয়, উপরে তুমি হচ্ছে ফ্যানের একটা রড লাগানো থাকে, ফ্যানের মোটরটা ঘুরতে থাকে না? জি স্যার। হ্যাঁ, এখন তুমি যদি উপরে যে রডটা লাগাইছো সেটাও যদি ছেড়ে দিতা আর কোনোভাবে ইলেকট্রিসিটি দিয়ে দিতা, তাহলে ওই রডটা ঘুরতো না? জি স্যার। জি স্যার। হ্যালো, এটার কথাই বলছি যে মোটরের ভিতরে যেটা ঘুরতেছে সেটা তো ঘুরতেছে, সেটা ঘোরার কারণে বাইরের বডি সহ ঘুরতো না? জি স্যার।
সেই বডিটাকে আমি একটা জায়গায় আটকে রাখছি, সে আটকে রাখার জন্য কতটুকু ফোর্স দিছি, ভিতরে তো ঘুরতেই থাকবে, কিন্তু বাইরে বডিটা যাতে না ঘুরে সেটাই তো টর্ক। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাই তুমি হচ্ছে ইয়া জানো, এমজি জানো, আর একটা ডিস্টেন্স, নির্দিষ্ট ডিস্টেন্স দেয়া আছে, সেটার জন্য তুমি হচ্ছে টাউ বের করে ফেললা। এখন আমাকে বলো, এটাই হচ্ছে তোমার ইয়া কি জানে বলে, এই পাম্পের এই মোটরের জন্য ইনপুট পাওয়ার কোনটা? বলো বলো, ইনপুট পাওয়ার কোনটা? তুমি যদি ইলেকট্রিসিটি জানো, ইলেকট্রিসিটি ভি জানো, ভোল্ট জানো, ভোল্ট, আর হচ্ছে আমরা জানি কি পি সমান সমান ভিআই, এটা জানি না? হ্যাঁ হ্যাঁ বলো, কথা বলো। জি স্যার, পি ইকুয়াল টু ভিআই। তাহলে হচ্ছে ওই যে ইনপুটটা আছে সেটা কিসের ইনপুট? ইলেকট্রিক্যাল ইনপুট না, ইলেকট্রিক্যাল না, সেটা হচ্ছে তোমার মোটরের ইনপুট। তোমাকে কিন্তু এফিসিয়েন্সি বের করতে হবে মোটরের না, এফিসিয়েন্সি বের করতে হবে পাম্পের। তাইলে তোমার পাম্পের আউটপুটটা তুমি একটু আগে বের করছো, পাম্পের আউটপুট প্রেসার পাওয়ার পাওয়ার কত, পি আউট বের করছো, আর আমার লাগবে পি ইন। আমি যদি পি ইন এই যে ভিআই দেই, ভিআই এটা হচ্ছে ভোল্ট, এটা হচ্ছে কারেন্ট, তাইলে কি এফিসিয়েন্সি বের হবে? সেটা কি তোমার এই পাম্পের এফিসিয়েন্সি বের হবে? স্যার মোটরের বের, মোটরের বের হবে না, সেটা পাম্প আর মোটর মিলে হবে, কারণ আউটপুট নিছো এখান থেকে আর ইনপুট নিছো এখান থেকে, তাহলে এই এফিসিয়েন্সিটা হবে দুইটার, কিন্তু আমার লাগবে তো আসলে এই এইটার শুধুমাত্র পাম্পের। তাহলে আমাকে বের করতে হবে পাম্প মোটরের আউটপুট পাওয়ার, অর্থাৎ মোটরের আউটপুট পাওয়ার যেটা, সেটাই তো টর্ক। সেই আউটপুট পাওয়ার মানে হচ্ছে তোমার পাম্পের ইনপুট পাওয়ার, মোটরের যেটা আউটপুট সেটাই হচ্ছে পাম্পের ইনপুট, তাই না? জি স্যার। ওকে, তাইলে তোমার টর্ক দিয়ে আমি যে পাওয়ারটা জেনারেট করলাম, পাওয়ার ইন মানে হচ্ছে পাম্পের ইন, তাহলে হচ্ছে টাউ ওমেগা। জি স্যার। ওকে, হ্যাঁ টাউ ওমেগা। তাহলে তুমি টাউ একটু আগে বের করছো, ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই এফ। এফ মানে হচ্ছে ওই যে যেটা বের করছিলা আরপিএম, আরপিএম স্পিড বের করছিলা, রেভলিউশন পার মিনিট, সেই স্পিডের জন্য কত, সেটার জন্য, সেটা হচ্ছে মিনিট আছে, সেটা সেকেন্ডে নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে তুমি হচ্ছে পি ইন সমান সমান হচ্ছে টাউ ওমেগা, এটাও তুমি জানো, তাহলে তুমি এখন এফিসিয়েন্সি বের করতে পারবা, পি আউট বাই হচ্ছে পি ইন। হইলো? কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে তোমার এখন কিন্তু সবগুলাই তোমার নোন, মোটামুটি সবগুলাই বের করে ফেলছো। কি কি বের করছো? ফ্লুইড পাওয়ার, তারপর হচ্ছে এফিসিয়েন্সি। ফ্লুইড পাওয়ার মানে হচ্ছে পাওয়ার আউটপুট, এফিসিয়েন্সি বের করছো, এনপি এসএস বের করছো, আর আরেকটা বের করছো কিউ, আর আরেকটা বের করছো কি ডেভেলপড হেড। সবগুলো বের করছো, তাহলে তুমি কার্ভটা জেনারেট করে ফেলবা। এটা করার জন্য তোমার যে যে ডাটাগুলো দরকার সেটা হচ্ছে আরপিএম ধরবা, এক একজন এক এক রকম, ঠিক আছে? 1000 থেকে তোমার তোমার ধরো 10,000 পর্যন্ত করবা। মানে স্যার গ্রুপের 10,000 5 জন 5 রকম ধরবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক একজন এই 1000 থেকে 10,000-এর মধ্যে যে কোনো 3টা আরপিএম নিবা, ঠিক আছে? যে কোনো 3টা আরপিএম এ করতে হবে। আর যেটা বলছিলাম টর্কের ডিস্টেন্স, সেটা হচ্ছে 9 ইঞ্চ, এটা ফিক্সড। আর কি জানা লাগবে তোমার? এই ওয়েটটা, ওয়েট ডিসটেন্সটা নিবা যদি আমরা মাপতাম তাহলে কোথায় থেকে? কোন ডিস্টেন্সটা? এটা হচ্ছে তোমার ইয়া থেকে, মোটর থেকে যেই ডিস্টেন্সে তুমি ওয়েটটা দিছো সেই ডিস্টেন্সটা, মোটর থেকে কতটুকু দূরত্বে তুমি হচ্ছে ওয়েট দিছো সেটা। ওকে স্যার। আর স্যার ওই সিলিন্ড্রিক্যাল পাইপ দুইটার ডায়ামিটার লাগবে।
সিলিন্ড্রিক্যাল পাইপ দুটা ডায়ামিটার হচ্ছে তোমার 5 ইঞ্চ, সরি 4 ইঞ্চ দাও, 4 ইঞ্চ, 4 ইঞ্চ, দুইটাই 4 ইঞ্চ ডায়ামিটার। বুঝছো? আর 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 কি লাগবে? স্যার হাইটটা লাগবে এনপিএস, কি হাইট? যে আমাদের ও ওই যে একটা নিচ থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেড 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 এফ, যেটা সাকশন হাইট। সাকশন হাইট হচ্ছে তোমার ধরে নাও 2 ফিট। আর কি লাগবে? স্যার ওই ম্যানোমিটার রিডিং গুলা নিজের মতো করে, মানে স্যার বুঝি না নিজেদের মতো মানে নিজের মতো করে নিবা ম্যানোমিটার রিডিং, এমন ভাবে নিও যাতে হচ্ছে ডেভেলপড হেড মানে সাকশন থেকে ডিসচার্জ হেডটা বেশি হয়। কিন্তু স্যার কোন রেঞ্জে হবে ভ্যালুগুলো, এটা যদি আমরা উল্টাপাল্টা নেই একটু ঝামেলা হয়ে যাবে না? কোন রেঞ্জে বলতে মানে হচ্ছে কিরকম ডেভেলপ হচ্ছে সেটার কথা বলতেছো? জি স্যার। কার্ভটা দেখতে অন্যরকম হয়ে যাবে তো। স্যার বলতে চাচ্ছিলাম যে ম্যানোমিটার মানে লেফট সাইড রিয়েলিস্টিক এবং তো রাইট হবে না সাইডে আমরা যদি রেঞ্জটা ইচ্ছা যদি মতো স্যার নেই। একটু বলে দিতেন তাহলে আমরা এর মাঝে থেকে নিয়ে বলতাম আর কি, মানে লেফটে কিরকম রেঞ্জ আসতে পারে, রাইটে কেমন রেঞ্জ আসতে পারে। এটা ধরো আগে যদি একটা হুম, আচ্ছা ডিসচার্জ হেড হচ্ছে ওয়াটার লেভেল মিলিমিটার। এই দেখো এখানে যে 1.2 মানে 1 থেকে 10-এর মধ্যে নিও CCl4। আমার কথা বোঝো নাই? ডিসচার্জ হেড হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে, আর ওয়াটার লেভেল হচ্ছে তোমার আচ্ছা এটা বলে দিই। স্যার আপনি যদি একটা ডাটা সেট দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে, মানে আমি রেঞ্জ দিয়ে দিব, রেঞ্জ ওই রেঞ্জের মধ্যে তোমরা করবা, ঠিক আছে? জি স্যার, মানে আবার একটা ডাটার সাথে তো হয়তো একটা 1 নিলাম আর একটাই হয়তো তাহলে একটু কম আসবে, তো মানে ওইটার সাথে তো একটা সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। হুম, সামঞ্জস্যপূর্ণ তো মানে তোমরা কাজটা ভালো করার জন্য তোমরা তো এখানে তো নিজেরাই হচ্ছে একটু চেঞ্জ চেঞ্জ করবা আর কি। মানে এটা যেহেতু এক্সেল, জাস্ট তুমি পয়েন্ট বসায় চেঞ্জ করে দিবা, চেঞ্জ করলে তো তোমার কার্ভ ঠিক হয়ে যাবে। স্যার এইভাবে মনে হয় অনেক আচ্ছা, কঠিন হয়ে যাবে। অনেক কঠিন হয়ে যায় স্যার। কি কঠিন হয়ে যাবে? রেঞ্জ দেওয়া? আর জি অন্য স্যার, মানে একটা সবাই তো সার্টেন স্যার ডাটা মানে সেট না থাকলে স্যার আমরা তো মানে এটা তো আগে করি নাই, তো আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আচ্ছা আমি তোমাদেরকে, হ্যাঁ বলো বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নাও, এই যে এখানে যেটা আছে এটাই নাও, এটা তুলে নাও বা ছবি তুলে নাও, ছবি তুলে নাও। এই এখন যে স্ক্রিনে দেখাচ্ছে এটাকে স্ক্রিনশট নাও। স্টপ পেয়েছো? টাইপ কি এখান থেকে দিব, মানে এই ডাটাগুলো? হ্যাঁ এটাই দাও, সমস্যা নেই। ঠিক আছে?
এখন স্যার, সমস্যা থ্যাংক ইউ। হবে? এবার তো পারবা আশা করি। জি জি স্যার। স্যার, জি স্যার। কিন্তু এখানে যে কার্ভটা হয়েছে সেই কার্ভ হবে না তোমাদের। আর এই যে দেখো এখানে যে ভুল করছে, এইভাবে যদি দাও একদম 0 দিয়ে দিব। এইভাবে কিন্তু দেওয়া যাবে না ডাটা, এইভাবে এটা একদম মিনিংলেস ডাটা। স্যার সিগনিফিকেন্ট নাম্বার কত পর্যন্ত নিব? সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 2। পয়েন্টের পরে 2 ঘর? হুম। আর ইন্টু 10⁻³ বা 4 সেটা উপরে থাকবে, এখানে 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 থাকবে না। জি স্যার। এই যে দেখো 1.906181, এটার কোনো মানি আছে? তারপর কার্ভগুলো এখানে যেভাবে আছে এইভাবে হবে না, কার্ভগুলো তোমার মতো হবে। এখন আরেকটা কথা তোমাকে বলি, সেটা হচ্ছে তুমি আসলে এটা যেহেতু তোমার হাতে, তুমি যদি এক্সপেরিমেন্ট করো নাই, তো এই অবজার্ভ ডাটাটা কিছুটা হলেও তোমাদের মতো, এটা একটা ধারণা আর কি দিলাম। তোমাদের মতো করে চেঞ্জ করে 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 কার্ভটাকে থিওরিটিক্যাল কার্ভের মতো বানাবা। এই অবজার্ভ ডাটাটা এটা একটা একটা মোটামুটি একটা আইডিয়া নিয়ে এখান থেকে এডুক এডুক চেঞ্জ করে ডাটা ইন্টারপোলেটিং যেটা বলে, মানে তোমার ম্যানিপুলেটিং করে তারপর হচ্ছে তুমি তোমার কার্ভটা থিওরিটিক্যাল কার্ভের মতো যাতে আসে। এখানে দেখো কার্ভটা উল্টাপাল্টা আসছে, এরকম যাতে না হয়। ওকে, আর কোনো প্রশ্ন আছে বলো। স্যার একটা জিনিস, হুম হুম স্যার ওই কার্ভ যদি উল্টা পাল্টা আসে, তো হুম হুম। এখন কোন কোন রকমের ডাটা নিলে আমাদের কার্ভটা একদম থিওরিটিক্যাল ভ্যালুর সাথে ম্যাচ করবে, এটা তো আর মানে কোনো সরলরৈখিক সম্পর্ক না, কম্পাউন্ড রিলেশন। সো ভাইরে, এখন এটা ওইখান তো থেকে আমাকে এতটুক তো তোমাকে জানতে হবে। তুমি এক্সেল শিখছো, এক্সেলে বসাবা। তুমি যখন কার্ভ একটা প্লট করবা যে এফিসিয়েন্সি ভার্সেস ক্যাপাসিটি, সেখানে তোমার হচ্ছে ক্যাপাসিটি যেহেতু ফিক্স, ওটাকে আমি চেঞ্জ করব না। তাহলে এফিসিয়েন্সি চেঞ্জ করার জন্য আমার কি পি ইনপুট আর পি আউটপুট। তাহলে আমার হচ্ছে এখানে পি আউটপুটের কি চেঞ্জ করতে হবে? পি আউটপুটের হেড চেঞ্জ করতে পারি, বা তোমার হচ্ছে পি ইনপুটের টর্কটা ম্যাসটা একটু চেঞ্জ করতে পারি। এখন আমার কার্ভটা কি উপরে নেওয়া লাগবে না একটু নিচে নেওয়া লাগবে? তো যদি নিচে নেওয়া লাগে তাহলে কোনটা চেঞ্জ করতে হবে? এই রিলেশন গুলো নিজে নিজে চিন্তা করতে হবে। তোমরা তো ম্যানিপুলেট করতে তো আসলে মানে তোমরা খুবই এক্সপার্ট হওয়ার কথা। স্যার পাম্পের থিওরি স্যার মানে আরেকটু ভালো মতো পড়ার জন্য মানে বইয়ের রেফারেন্স আমাদের বইতে ভালো মতো নাই ফ্রাঞ্জিনিতে। পাম্পের বই আমি তো ফ্রাঞ্জিনি থেকে পড়ছি আর আগে। আর আরেকটা বই ছিল, আমার বইটার কথা মনে নাই। তারা তো ও কোনো রেফারেন্স দিচ্ছে কিনা দেখি, আমার তাহলে মনে পড়বে। এ তো রেফারেন্সই দেয়নি। না, এ তো কিছু দেয় নাই। ও দিছে দিছে, ফাউস্ট, ফ্রাঞ্জিনি, ম্যাককেব, আলবার্ট মেকানিক্স। এটার মধ্যে তো ম্যাককেবের মধ্যে তেমন কিছু নাই, ফ্রাঞ্জিনির মধ্যেও নাই, ফাউস্ট ফ্রাঞ্জিনির মধ্যে আছে, ফাউস্ট ভালো লাগবে না। আচ্ছা, এই যে মটের বই, হ্যাঁ এই বইটা দেখতে পারো, মটের বইতে ভালো আছে পাম্প। ও, মটের বই তোমাদের বলে নাই কিছু? হ্যালো? জি স্যার, আমরা মোটের বই থেকে মাঝে মাঝে ক্যালকুলেশন করি আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখো। আচ্ছা, আজকে বোঝো নাই এরকম কিছু আছো?